হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাই। আজকে আমরা গাউসের উপপাদ্যের প্রয়োগ সম্পর্কে আলোচনা করব। আমাদের সিলেবাসে গাউসের উপপাদ্যের 6টা প্রয়োগ আছে। প্রায় প্রতি বছর এইচএস এক্সামে এই 6টা প্রয়োগের মধ্যে যে কোনো একটা প্রয়োগ প্রায়ই আসে। ওকে, তো আজকে আমরা এই 6টা প্রয়োগ পড়ব, এর রাশিমালা নির্ণয় করব যে প্রয়োগের কথা বলা হচ্ছে, এবং এদের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের অঙ্ক করব। তো চলো শুরু করা যাক। সবাই হাতে খাতা পেন নিয়ে নিই। তো পয়েন্ট করে দিই, গাউসের উপপাদ্যের প্রয়োগ, অ্যাপ্লিকেশন অফ গাউসেস থিওরেম লেখা হয়েছে। আচ্ছা, এবার একটা বিষয় বলি। এই উপপাদ্যের প্রয়োগ পড়ার আগে কিছু বিষয় আগে আমরা জেনে নেব, নইলে আমাদের এই উপপাদ্যের প্রয়োগটা স্যার বুঝতে খুব অসুবিধা হবে। তো আমি কয়েকটা পয়েন্ট, 3টে পয়েন্ট লিখে রেখেছি, মোটামুটি এই 3টে এবং লাস্টে একটা লিখেছি। এই 4টা পয়েন্ট সম্পর্কে আগে আমরা একটু ধারণা ক্লিয়ার করে নিই, তাহলে আমাদের গাউসের উপপাদ্যের প্রয়োগটা কি অত্যন্ত ইজি হয়ে যাবে, যে গাউসের উপপাদ্যের প্রয়োগের ব্যাপারটা কি ঘটছে এইসব বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। তো চলো শুরু করা যাক। প্রথমে কি লিখেছি দেখো তো, প্রথম পয়েন্টটা, গাউসের উপপাদ্য সব জায়গায় প্রযোজ্য কিন্তু কিছু ক্ষেত্রে উপযোগী। চলো লিখে দিই। আচ্ছা, এর মানেটা কি বলো? এর মানে হচ্ছে গাউসের উপপাদ্য তুমি যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারো, কিন্তু যে সব জায়গায় যে উপযোগী হবে, ইউজফুল হবে, সেটা কিন্তু নয়। উল্টে হয়তো আরও বেশি ঝামেলার হয়ে যেতে পারে। চলো এই বিষয়টাকে একটা উদাহরণ নিয়ে একটু বোঝানোর চেষ্টা করি। সাপোজ মনে করো তুমি একটা বিশাল বড় গর্ত করবে, একটা পুকুর সামথিং এইরকম একটা গর্ত করবে, একটা বিশাল বড় পুকুরের সমান ধরে নাও। তো তোমাকে একটা কোদাল দেওয়া হলো, তুমি কি কোদাল দিয়ে গর্ত করতে পারবে না? অবশ্যই পারবে, কিন্তু কোদাল দিয়ে গর্ত করলে কি হবে? অনেক বেশি সময় লাগবে, অনেক বেশি পরিশ্রম। বুঝতে পারছি কি বলতে চাইছি? সুতরাং এর মানে কি? এর মানে হচ্ছে এখানে কোদালটাকে কি ভাবো? গাউসের উপপাদ্য ভাবো। এর মানে কি, আমি কোদাল দিয়ে অবশ্যই গর্ত করতে পারি, কিন্তু সেই গর্ত করতে গিয়ে অনেক সময়ের বিষয় আছে, অনেক পরিশ্রমের বিষয় আছে, মানেই হয় না কোদালটাকে ইউজ করার সেই অত বিশাল বড় গর্ত করার জন্য। ঠিক তেমনই গাউসের উপপাদ্য কিছু কিছু এরকম বিষয় থাকবে যে তুমি প্রয়োগ সব জায়গায় করতে পারো, কিন্তু যে কার্যকরী হলো বা উপযোগী হবে বা ওটা প্রয়োগ করার কোনো মানেই হয় না, এই রকম বিষয় চলে আসবে। তো ঠিক আছে। আচ্ছা, তাহলে স্যার যেমন এবার যদি আমি গাউসের উপপাদ্যকে প্রয়োগ করতে চাই, তাহলে কোন কোন বিষয়গুলোকে স্যার আমাকে মেনে চলতে হবে, বা কোন কোন বিষয়গুলো থাকলে আমি গাউসের উপপাদ্যকে প্রয়োগ করা খুব সহজ হবে, গাউসের উপপাদ্য ইউজ করে খুব সহজেই আমরা ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করে নিতে পারবো। আচ্ছা, আরও একবার একটা জিনিস রিপিট করি, আমরা গাউসের উপপাদ্য প্রয়োগ করে করবোটা কি? ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করবো কোনো একটা পার্টিকুলার কেসে। ওকে, তো বুঝতে পারলাম। তাহলে আরও একবার রিপিট করে দিই, এর মানে কি? সুতরাং আমরা গাউসের উপপাদ্যের সাহায্যে যে কোনো ক্ষেত্রেই অ্যাপ্লাই করতে পারি, কিন্তু সব ক্ষেত্রেই উপযোগী হবে না, বিশেষ কিছু ক্ষেত্রে উপযোগী হবে। এবার বিশেষ কিছু ক্ষেত্রগুলো কি, কোন কোন বিষয়গুলো হলে আমি গাউসের উপপাদ্য একদম খুব সহজে প্রয়োগ করে দেবো, সেগুলো এবার এই দুটো লাইনে একটু লিখে রেখেছি। সেটা হচ্ছে, গাউসীয় তলকে আধান বা আধান বন্টনের সাপেক্ষে প্রতিসম হতে হবে, সিমেট্রি। চলে আসছি, এর মানেটা কি জাস্ট এখন লিখে রাখো, তাহলে বুঝতে পারবে। ওকে, লেখা হয়েছে। নেক্সট, গাউসীয় তলের সব বিন্দুতে, ঠিক আছে, সব বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যের মান সমান হতে হবে। চলো এটাও লিখে রাখো। এর মানে কি, আমরা যে গাউসীয় তলটা কনসিডার করব, গাউসীয় তল মানে কোনটা বলো তো? এখানে আগেই বলা হয়েছিল গাউসের উপপাদ্যে কি একটা বদ্ধ তলকে তো কনসিডার করতে হবে, হ্যাঁ কিনা? একটা বদ্ধ তলের প্রসঙ্গ আসবেই, সেই বদ্ধ তলটাকে এখানে আমরা কি বলছি? গাউসীয় তল। ঠিক আছে, আরও স্পষ্ট হবে যখন অ্যাপ্লিকেশনে পড়বো। আমি শুধু সিম্পলি একটা ভাষায় জাস্ট বোঝানোর বলার চেষ্টা করলাম। ঠিক আছে, তো সেই বদ্ধ তলের কথা বলা হচ্ছে, সেই বদ্ধ তলের সব বিন্দুতে, ঠিক আছে, গাউসীয় তলের সব বিন্দুতে কি হতে হবে? ক্ষেত্র প্রাবল্যের মান সমান হতে হবে। তবে কি এই গাউসের উপপাদ্য প্রয়োগটা কি অ্যাপ্লাই করা খুব হেল্পফুল হবে, প্রচুর উপযোগী হবে, প্রচুর ইউজফুল হবে। লাস্ট, এই তো স্যার গাউসের উপপাদ্য লিখে দিয়েছি, ক্লোজড ইন্টিগ্রেশন এস ই ডট ডিএস সমান কিউ বাই এপসাইলন। এই যে এই লাইনটা বলছি একটু মনে রাখি, এখানে এস লিখো বা ডিএস লিখি। ডিএস মানে কি? ক্ষুদ্র একটা ক্ষেত্রফল, এস ক্ষেত্রফলের ওপর। তো এস ডিএস যাই বলো, এগুলো গাউসীয় তলের ক্ষেত্রফল। এটা একবারে ভালো করে মাথায় রাখবে। কিন্তু এখন হয়তো মনে হচ্ছে স্যার সিম্পলি কোনো বিষয় নেই, যখন প্রয়োগগুলোতে চলে আসবে তখন বুঝতে পারবে এক একটা লাইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে কি এখানে এস বা ডিএস যাই বলো, এগুলো কোথাকার ক্ষেত্রফল? গাউসীয় তল। এবার তোমার কোশ্চেন হচ্ছে গাউসীয় তল আবার কি? এটা সেটা সব ক্লিয়ার হয়ে যাবে, আগে এটুকু লিখে নিই। ওকে, চলো এবার প্রয়োগগুলোতে চলে আসছে একটার পর একটা।
প্রথম প্রয়োগে চলে এলাম। দেখো কি বলছে, বিন্দু আধানের জন্য কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য, ফিল্ড ইন্টেন্সিটি অ্যাট এনি পয়েন্ট ডিউ টু এ পয়েন্ট চার্জ। চলো আগে পয়েন্টকে পজ করে দেখে নিই, লেখা হয়েছে। আচ্ছা, মানেটা কি চলো একটু বোঝার চেষ্টা করি। ধরে নাও একটা বিন্দু আধান নিয়ে নিলাম, ঠিক আছে, কিউ। এটাকে প্লাসই ভেবে নিও, কিচ্ছু যায় আসে না, মাইনাস প্লাস যা ভাববে বাবা, আমি প্লাস ভাবলাম কিছুদিনই মানে। এবার এখান বিন্দু আধানের জন্য কোনো বিন্দুতে চলো একটা আর দূরত্ব ধরে নিলাম। আমি এই বিন্দুতে কত দূরত্বে, আর দূরত্বে আমি ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে চাইছি। কার সাহায্যে? গাউসীয় উপপাদ্যের সাহায্যে। এবার আমাদের এটা কিন্তু জানা আছে যে কিউ আধানের জন্য আর দূরত্বে ক্ষেত্র প্রাবল্য কত হয় বলো তো। আমি একটু লিখে রাখছি, ই সমান কত হয় বলো, আশা করছি মনে আছে, 1/4πε কিউ বাই আর স্কোয়ার। যদি মাধ্যমটা কিউ এপসাইলন হয়, ঠিক আছে, শূন্য মাধ্যমের জন্য আমরা এপসাইলন নট কনসিডার করে ধরে নিই। আচ্ছা, তাহলে আমার উত্তরটা আসা উচিত এটা। এটা তো আমাদের জানাই আছে। এটা কার সাহায্যে করবো বলো তো? গাউসের উপপাদ্যের সাহায্যে। চলো করা যাক। আচ্ছা, এবারে গাউসের উপপাদ্য প্রয়োগ করতে হলে একটা বিষয় তোমাদের বলাই হয়েছে বা মনে রেখে দিও, সেটা হচ্ছে একটা বদ্ধ তলকে তোমাকে কনসিডার করতেই হবে। এখানে কোনো বদ্ধ তল আছে? নেই, একটা শুধু কিউ আধান। আর গাউসীয় উপপাদ্য মানেই বদ্ধতল থাকতেই হবে। আর যে বদ্ধতলটাকে আমরা কনসিডার করব, ভাববো, সেটাকেই বলা হচ্ছে গাউসীয় তল। ক্লিয়ার হলো তাহলে গাউসীয় তল কোনটাকে কথা বলছি? আচ্ছা, নেক্সট এবার দেখো যে তিনটে পয়েন্ট লিখালাম, তার মধ্যে দ্বিতীয় পয়েন্টে দেখো কি বলা হয়েছিল। এবার গাউসীয় তলটাকে ভাবতে হবে, কেমন গাউসীয় তল নেব। গাউসীয় তল তো একটা নিতে হবে, ক্লিয়ার হলো, বদ্ধ একটা তল নিতে হবে। এবার কেমন তল নেব সেটা 2 নম্বর আর 3 নম্বর পয়েন্ট থেকে আমরা ক্লিয়ার হয়ে যাব। 2 নম্বরে কি বলছে, বিন্দু বা কি বলছে, সরি, আধান বা আধান বন্টন, মানে একটা আধান থাকতে পারে বা বিভিন্ন রকমভাবে আধানটা বন্টন থাকতে পারে, তার জন্য আধান বা আধান বন্টন, আধান সমষ্টি যেভাবে ভাববে, ওকে একই কথা। আচ্ছা, তো আধানের রেসপেক্টে কেমন হতে হবে? প্রতিসম বা ব্র্যাকেটে সিমেট্রি লিখেছিলাম। সিমেট্রি মানে কি? সিমেট্রি ভাষায় সবচেয়ে সহজ ভাষায় বলতে পারে একই টাইপ, এইরকম কোনো কিছু, ঠিক আছে, ওর মতো, এটা হচ্ছে। তো চলো আমরা এই 2 নম্বর পয়েন্ট দিয়ে বুঝবো, তারপরে 3 নম্বর পয়েন্ট দিয়ে বুঝবো যে স্যার গাউসীয় তলের সব বিন্দুতে কি ক্ষেত্র প্রাবল্য সমান হতে হবে। আচ্ছা চলো, প্রথমে আমি তোমাকে চলো 3 নম্বর পয়েন্টে বোঝানো যাক। 3 নম্বর পয়েন্টে আমরা বোঝার চেষ্টা করি। কি বলেছে? এমন একটা তল নেব যে তলের সব বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য সমান হবে, ঠিক আছে। এবার ভালো করে বলো, আর দূরত্ব আমি ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে চাইছি। এবার একটা কথা বলিও, আর দূরত্ব থেকে শুধু ডান পাশে আছে, নিচেও আছে, ওপরেও আছে, বাম পাশে আছে, এই পাশে আছে, এ পাশে আছে, এ পাশে, এ পাশে, এ পাশে, সব দিকে আর দূরত্ব হতে পারে, তাই না? তাহলে ভালো করে ভাবো তো কেমন নিব। স্যার আর দূরত্ব কি শুধু এখানে আছে? কেন এদিকে আর দূরত্ব নেই? এটা আমি বৃত্ত আঁকিনি, এটা গোলক এঁকেছি। কিন্তু এখানে দেখে বৃত্ত মনে হচ্ছে 3D তো আঁকা সম্ভব নয়, ঠিক আছে, বোর্ডে 2D এঁকেছি, কিন্তু এটা গোলক, বৃত্ত নয়, গোলক। একটা ফুটবল ভাবো, মনে করো ফুটবলের কেন্দ্রে কিউ আছে। এবার তুমি ফুটবলের ব্যাসার্ধ কত? আর। তাহলে ফুটবলে তুমি যে কোনো পয়েন্টে দেখো ই সমান কি হবে? সমান হবে 1/4πε কিউ বাই আর স্কোয়ার। যেহেতু দূরত্বটা সমান, এখানেও দেখো আর দূরত্ব, এখানেও আর দূরত্ব, এখানেও, তাহলে কি এখানে 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 তুমি যে পয়েন্টেই নাও না কেন ফুটবলের ওপরে, সবাই কি কিউ থেকে সমান দূরত্ব অবস্থিত, তাহলে ক্ষেত্র প্রাবল্য কি হবে? সমান। তাহলে আমাকে তলটা কেমন কনসিডার করতে হবে? গলীয় নিতে হবে। মাথায় রেখলো, এই জিনিসটাকেই বলা হচ্ছে। তাহলে এটা কি, এই যে স্যার গলীয় নিলাম না, এটাকেই বলা হচ্ছে গাউসীয় তল। ক্লিয়ার হলো? এই তলটাই হচ্ছে গাউসীয় তল। কিভাবে চুজ করলাম? এমন একটা তল নেব যার সব বিন্দুতে যেন ক্ষেত্র প্রাবল্য সমান হয়। তাহলে আমাকে কি করতে হবে? কিউ থেকে সমান দূরত্বে নিয়ে নিই। এবার সমান মানে কি শুধু বাম পাশে নয়, ডান পাশে, ওপরে, নিচে, এ পাশে, ও পাশে, সব দিকে। সব দিকে তুমি যদি ভাবো, দেখো একটা গোলকের পৃষ্ঠ চলে আসবে আর ব্যাসার্ধের, ঠিক আছে, তাহলে সব দিকেই হয়ে যাচ্ছে। এটা কি হয়ে গেল? গাউসীয় তল। আচ্ছা, এটা গেল ক্ষেত্র প্রাবল্য দিয়ে বুঝলে, একটু সিমেট্রি দিয়ে বোঝা যাক, যদিও হয়ে গেছে তবু আর একবার বুঝছি, দেখে নাও। ধরে নাও এটা কি আধান? কিউ মানে প্লাস কিউ ভাবো ক্ষণিকের জন্য। আচ্ছা, এবার একটা বিষয় বলার চেষ্টা করিও, প্লাস কিউ, তাহলে কিউ থেকে তড়িৎ বলরেখা কী হবে? নির্গত হবে। এবার একটু এখানে একটু ইমাজিনেশনের আমার একটু দরকার আছে, ঠিক আছে। মনে করো এটা প্লাস কিউ আধান, এটা ভাবো, ওখানে গুলি মারো, এখানে ভাবো প্লাস কিউ আধান আছে। এবার তুমি মনে করো দেখতে শুরু করলে কিউ আধানটাকে। এবার তুমি এটা দেখছো যে কিউ আধান থেকে কি হয়? তড়িৎ বলরেখা নির্গত হয়। তো তুমি এবার দেখছো যে তড়িৎ বলরেখা নির্গত হচ্ছে, এই মোমেন্টটাকে তুমি দেখছো। তাহলে কি মনে করো প্রচুর স্লো মোশনে নির্গত হচ্ছে, ঠিক আছে। একটু ফিল নিয়ে এসো, ফিল্মি, তাহলে বেশি ইন্টারেস্ট হবে। প্লাস কিউ আধান থেকে মনে করো তড়িৎ বলরেখা নির্গত হচ্ছে। কোন দিকে নির্গত হবে? এদিকে, 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 সব দিকেই ছড়িয়ে পড়ছে। এভাবে ভাবো। তো কোনো একটা মোমেন্টে থামিয়ে দাও, পজ করে দাও, মনে করো ভিডিও দেখছো, পজ করে দিলাম। তাহলে এই যে স্যার তীরগুলো দেখতে পাচ্ছ, তড়িৎ বলরেখাগুলো, এরা কেমন তলে আছে? একটা গলীয় তলে নেই কি? বুঝতে পারছো কি বলতে চাইছি? আরেকবার রিপিট করছি, কিউ আধান, কিউ থেকে মনে করো তড়িৎ বলরেখা নির্গত হচ্ছে। একদিকে নির্গত হবে না, একেবারে চারদিকে, সব দিকে নির্গত হবে। মনে করো নির্গত হচ্ছে, কোনো একটা মোমেন্টে পজ করে দাও।
তাহলে যে তড়িৎ বলরেখা বলে নির্গত হয়ে এখন যে থেমে আছে, এটা কোথায় আছে? একটা গোলকের পৃষ্ঠে নেই। এই জিনিসটা হচ্ছে সিমেট্রি ওর রেসপেক্টে। তাহলে এই যে তলটা হচ্ছে এটা সিমেট্রি, এই যে স্যার গোলীয়। তাহলে এটুকু ক্লিয়ার হয়ে গেল। হ্যাঁ, তলটা কেমন হবে? গাউসীয়। ক্লিয়ার হয়েছে? নেক্সট, এবার গাউসের উপপাদ্য অনুযায়ী চলো একটু লিখি। গাউসের উপপাদ্য অনুযায়ী, গাউসের উপপাদ্য অনুযায়ী স্যার আগে ছেপে দিয়ে একবারে গাউসের উপপাদ্যটা। ইন্টিগ্রেশন ক্লোজড ইন্টিগ্রেশন এস ই ডট ডিএস কিউ বাই এপসাইলন। হ্যাঁ কি না, যেহেতু যে কোনো মিডিয়াম কনসিডার করেছি। আচ্ছা, এবার একটা বিষয় বলো, এই যে টোটাল ক্ষেত্রফলটা দেখছো না, এই টোটাল ক্ষেত্রফলটা এস, ঠিক আছে? এই যে টোটাল গাউসীয় তলের ক্ষেত্রফল এস। আচ্ছা, তো ডিএস তো নিতে হবে। হ্যাঁ কি না, চলো একটা ডিএস কনসিডার করে নিলাম, এখানেই নিলাম। চলো এখানে একটা ডিএস ক্ষেত্রফল নিয়ে নিলাম, এটা হচ্ছে ডিএস। তাহলে ডিরেকশন কোন দিকে হবে? ডিরেকশন কোন দিকে হয়? বহির্মুখে লম্ব দিকে। তাহলে ডিরেকশন কোন দিকে হবে? বহির্মুখে লম্ব দিকে। তাহলে এটা হয়ে গেল ডিএস এর ডিরেকশন। ক্লিয়ার হলো? এটা ডিএস এ দেখো, ডিএস ক্ষেত্রফল নিলাম বহির্মুখে লম্ব অভিমুখে ডিএস। ই এর ডিরেকশন কি হবে একটু ভাবো তো? ক্ষেত্র প্রাবল্যের ডিরেকশন কি হবে? ক্ষেত্র প্রাবল্য কি হবে এই পয়েন্টে ভাবো। তাহলে এই পয়েন্টে ক্ষেত্র প্রাবল্য মানে কি? এখানে কত আধান ভাবতে হবে? +1 আধান। তাহলে প্লাস প্লাসকে বিকর্ষণ, তাহলে সোজা। তাহলে এটাই কিসের ডিরেকশন? এটাও ই এর ডিরেকশন। ক্লিয়ার হলো কি বলতে চাইছি? আমাকে যেহেতু একটা ছোট্ট একটা ডিএস ক্ষেত্রফল নিতে হবে, নিয়ে নিলাম। ডিরেকশন লম্ব অভিমুখে বাইরে, এখানে এবার ক্ষেত্র প্রাবল্যর মান জানতে হবে, মানে দিক। তাহলে কি এটা প্লাস, এখানেও কি ভাবলাম? ক্ষেত্র প্রাবল্য মানে কত আধান আছে? প্লাস। তাহলে প্লাস প্লাসকে কি বিকর্ষণ, তাই তো? আচ্ছা, এবার বলো ই আর ডিএস এর মধ্যবর্তী কোণ কত? 0। দুজনেই তো একই দিকে আছে। তাহলে চলেন লিখে দিচ্ছি, বা ক্লোজড ইন্টিগ্রেশন এস এ ডট বি মানে কি? এ বি কস থিটা। তাহলে ই ডিএস কস কত ডিগ্রি? মধ্যবর্তী কোণ 0, সমান কিউ বাই এপসাইলন। আচ্ছা, এবার একটা বিষয় বলো, আমরা কি বললাম? ক্ষেত্র প্রাবল্যের মানকে সমান হতে হবে। তাহলে কনস্ট্যান্ট বাইরে নিয়ে নিলাম। আচ্ছা, ক্লোজড ইন্টিগ্রেশন এস কি পড়ে থাকলো? ডিএস, তার কারণ কি? কস 0 কত? 1। তাহলে কিউ বাই এপসাইলন। আচ্ছা, এর মানটা কি একটু নিজেরা বোঝার চেষ্টা করতে। এটা কি বোঝাচ্ছে? এই জিনিসটা কি বোঝাচ্ছে এটা ভাবো তো। ডিএস ক্ষুদ্র একটা ক্ষেত্রফল, ছোট্ট একটা ক্ষেত্রফল, ইন্টিগ্রেশন করতে হবে কত ক্ষেত্রফল হবে? টোটাল এস ক্ষেত্রফলের ওপর, টোটালটা। ঠিক আছে, এবার তোমরাই বলো গোলকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কত? 4 পাই আর স্কোয়ার। ক্লিয়ার হলো কেন এটা করলাম? ডিএস মানে ক্ষুদ্র, এস মানে টোটালটার কথা। তাহলে কি গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল কত? 4 পাই আর স্কোয়ার। ই সমান কি হলো দেখো তো, এটাই চলে এলো কিনা? ই সমান 4 পাই পাশে আর ওই পাশে দেখো তো, একটু সাজিয়ে লিখে দিলাম 1/4 পাই এপসাইলন কিউ বাই আর স্কোয়ার। নয়, চেক করে নিও। দেখো এটা আসছে না? দেখো 4 পাই কিউ বাই আর স্কোয়ার। এখানে এটাও লিখতে পারো, কিছু যায় আসে না। এবার এপসাইলনকে কে এপসাইলন নটও লিখতে পারো, তাতে কিছু যায় আসে না। আমি ওটা দিয়েছি, এটাও করতে পারো, একই কথা। ঠিক আছে, এর জায়গায় কে এপসাইলন, যেখানে কেটা মাধ্যমের কি পরাবৈদ্যুতিক ধ্রুবক, এপসাইলন নট শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা। ব্যাস, প্রমাণ হয়ে গেল। এটাই বলেছিলাম না আসবে। কিউ আধানের জন্য আর দূরত্বের ক্ষেত্রফল বলে কি হয়? 1/4 কিউ বাই আর স্কোয়ার। দেখো চলে এলো গাউসের উপপাদ্যের সাহায্যে। নেক্সট প্রয়োগে চলে আসছি, চেক করে নাও। নেক্সট চলে এলাম, দেখো কি বলছে। সুষমভাবে আহিত পাতলা গোলীয় খোলকের জন্য কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য, ফিল্ড ইন্টেন্সিটি অ্যাট এনি পয়েন্ট ডিউ টু এ ইউনিফর্মলি চার্জড স্ফেরিক্যাল সেল। পয়েস করে লিখে নাও। আচ্ছা, লেখা হয়েছে। এবার দেখো একটা বিষয় দেখিও। স্যার পাতলা গোলীয় খোলক মানে কি আগে বোঝার চেষ্টা করি। ফুটবল, গল্প শেষ। ঠিক আছে, একটা গোলক কিন্তু যার ভেতরটা কি ফাঁপা হয়ে গেল, পাতলা গোলীয় খোলক। এর জন্য কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য। তাহলে এখানে চলো আগে একটা, এটা ফুটবল টাইপ এঁকে নিলাম, পাতলা গোলীয় খোলক, যার ব্যাসার্ধ কত ধরে নিলাম? আর ব্যাসার্ধ। ঠিক আছে, যার ব্যাসার্ধ কত? ক্যাপিটাল আর ধরে নিলাম। বোঝার চেষ্টা করি কি বলতে চাইছি। এবার এটা কেমন? আহিত, মানে সুষমভাবে, এই নয় যে এখানে বেশি আধান আছে এখানে কম, সব জায়গায় সমানভাবে আধান ছড়িয়ে আছে। তো ধরে নিলাম কিউ পরিমাণ আধান কি এক জায়গায় নেই, কিউ এখানে, মানে এটা ভাবি না যে আধানটা এখানে আছে, সব জায়গাতে কিউ পরিমাণ আধান টোটাল ছড়িয়ে আছে। হয়েছে? আচ্ছা, এই হচ্ছে টোটাল গল্প। এবার দেখো খোলকের বাইরেও জায়গা আছে, ভেতরেও। তো আমরা এখানে দুটো কেস পড়বো, সেটা হচ্ছে খোলকের বাইরে প্রথমে, তারপরে খোলকের ভেতরে চলে আসছে। আগে চলো লিখে দাও খোলকের বাইরে। ঠিক আছে, দুটো কেস হবে। টোটাল প্রয়োগ 5টা, কিন্তু এর মধ্যে দুটো আছে বলে টোটাল 6টা হয়ে গেল। তাহলে খোলকের বাইরে পয়েন্ট করো। তাহলে বাইরে নেব। তাহলে বাইরের যে কোনো একটা বিন্দুতে মনে করো ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করবো। ধরে নিলাম আর বিন্দুতে, ধরে নাও কত দূরত্বে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করবো? আর দূরত্বে ধরে নাও। ওকে, এই যে কনসিডার করে নিলাম কত দূরত্বে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব, এটা কনসিডার করে নাও যে আর দূরত্বে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব। ঠিক আছে, আচ্ছা এবার একটা বিষয় বলিও। স্যার তল আবদ্ধ আছে, বদ্ধ আছে? তলবদ্ধ মানে কি? আধান ঢাকা অবস্থায় আছে।
ভালো করে ভাবো, কারণ গাউসের উপপাদ্য লাগাতে হলে কি করতে হয়, একটা বদ্ধ তলকে কনসিডার করতে হয়। বদ্ধ তল কি করবে, আধানটাকে ঢেকে রাখবে। এখানে দেখো তো সেরকম কোনো তল আছে? আধান তো কোথায় ছড়িয়ে থাকে, পরিবাহীর বাইরের পৃষ্ঠে, তাহলে আধানটা তো কি খোলা অবস্থায় আছে। এবার একে কি বদ্ধ করতে হবে, তাই তো, হ্যাঁ কি না? তাহলে তল একটা কনসিডার করতে হবে। তলটা কেমন করতে হয়, কি লেখা ছিল মনে আছে? যাতে এমন একটা তল নেব যাতে সব বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য সমান হয়। আর এক রকমভাবে বলা ছিল যে স্যার আধান বন্টনের সাপেক্ষে বা প্রতি সময় একই রকম হতে হবে। তুমিই বলো আধান কিভাবে ছড়িয়ে আছে গোলকের পৃষ্ঠে, তাহলে তলটাও কেমন নেব, অবশ্যই তার মতোই নেব, একটা গোলকই কনসিডার করব। বুঝতে পারলাম কি বলতে চাইছি? আচ্ছা, আর একবার রিপিট করে দিচ্ছি। প্রতিসম হয়ে গেল, একটা গোলকে আধানটা কি গোলকের রূপে ছড়িয়ে আছে, তাই তো? তাহলে স্যার ক্ষেত্রফলটাও কেমন নেব, সরি গাউসীয় তলটাও গোলাকার নেব। এইভাবে ভাবতে পারো যে স্যার সব বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য সমান হতে হবে। তাহলে এই দূর এখানে যদি আর হয় তাহলে এই পাশে এই পাশে এই পাশে এই পাশে এই পাশে সব দিকে আরই নিতে হবে, তবুও কেমন হচ্ছে গোলক হচ্ছে, যেভাবে ভাববে। আচ্ছা, এবার স্যার আর বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হবে, হ্যাঁ কি না? তো চলো আমাকে ডিএস একটা ক্ষুদ্র দূরত্ব নিতে হবে। চলো লিখো, গাউসের উপপাদ্য অনুযায়ী, গাউসের উপপাদ্য অনুযায়ী আগে গাউসের উপপাদ্যটা লিখে দিই। কি স্যার? ক্লোজড ইন্টিগ্রেশন এস ই ডট ডিএস কিউ বাই এপসাইলন, ঠিক আছে? এবার একটা জিনিস বলিও, এই এস ডিএস কোথাকার মনে আছে? গাউসীয় তলের। এই জন্য আমি ওই জায়গাটা জোর দিতে বলেছিলাম যে গাউসীয় তলের এস ডিএস, কিন্তু একটা ডিএস ক্ষেত্রফল নেবো, কোথায় নেবো? এখানে নেবো না এখানে নেবো, অবশ্যই এই তলে নেবো। এখানে উল্লেখ করে দিও এটা গাউসীয় তল, এইভাবে লিখে দিও গাউসীয় তল। তাহলে সেটা একটা ডিএস ক্ষেত্রফল নিতে হবে, হ্যাঁ কি না? চলো নিয়ে নিলাম একটা ডিএস ক্ষেত্রফল। এখানে নাও যেখানে নেবে নাও। ওকে, চলো একটা ডিএস ক্ষেত্রফল কনসিডার করে নিলাম। ওকে, একটা ডিএস ক্ষেত্রফল নিলাম। ডিএস ক্ষেত্রফলের ডিরেকশন কোন দিকে হবে? একই দিকে। এই তো স্যার এটা যদি ডিএস ক্ষেত্রফল হয়, ডিরেকশন কোন দিকে? এই তো স্যার ডিএস ভেক্টর, বাইরের দিকে লম্ব অভিমুখে। এবং ই এর ডিরেকশন কেমন হবে? এটাও কোন দিকে হবে? বাইরের বরাবর, ঠিক আছে? এটাও কেমন হবে? সোজাসুজি একদম বাইরের দিকে। আচ্ছা বলো, এবার দেখে নাও, এক কাজ করো, মধ্যবর্তী কোণ কত? 0, সেম টু সেম ই ডিএস কস 0 ডিগ্রি, ঠিক আছে? সমান কি হবে স্যার? কিউ বাই এপসাইলন। আচ্ছা, এবার ভালো করে দেখো, কিউটা কি বলো তো? বদ্ধ তলের ভেতরে মোট আধান। এবার ভালো করে দেখো, এটা বদ্ধ তল বা গাউসীয় তল, হ্যাঁ কি না? গাউসীয় তলের ভেতরে মোট আধান, দেখো গাউসীয় তল, ওর ভেতরে টোটাল আধান কত আছে? কিউই আছে, তার জন্য কিউ লিখলাম, ঠিক আছে? বুঝতে পারলাম? এটা ফর্মুলা লিখে দিলাম, তারপর এখানে অ্যাকচুয়াল মানটা বসাই, তো কিউ এর জায়গায় কত বসাবো? কিউই বসাবো, কারণ টোটাল তলের ভেতরে কত আধান আছে, এখানে টোটাল ছড়িয়ে আছে কত? কিউ, তাহলে ভেতরে কিউ। আচ্ছা চলো, একই রকমভাবে ই বাইরে নিয়ে এগুলো বাদ দিয়ে দিও, ই বাইরে করে দিলাম যেহেতু কনস্ট্যান্ট সব বিন্দুতে। কী হবে বলো? ডিএস কস 0 মানে কত? 1, তাহলে কি কিউ বাই এপসাইলন। একই রকমভাবে একটু এ পাশে করছি দেখে নিও, বা ই মানে সেম টু সেম আগেরটাই, 4 পাই আর স্কোয়ার সমান কি? কিউ বাই এপসাইলন। তাহলে ই সমান কি হলো বলো? 1/4 পাই এপসাইলন কিউ বাই আর স্কোয়ার। তুমি তো বলবে সেটা তো আগের প্রমাণটাই, হ্যাঁ একেবারেই সঠিক। এবার দেখো, এখান থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলবো, আগে লিখে নাও। আচ্ছা দেখো স্যার, এই প্রমাণটা কখন হয়? যদি কিউ বিন্দু আধানের জন্য হয়, হ্যাঁ কি না? যে কিউ পরিমাণ আধান থেকে আর দূরত্বে ক্ষেত্র প্রাবল্য এটা হয়, তাই তো? গন্ডগোল করি না, কি বলতে চাইছি? এই প্রমাণটা কখন হয়? যে কিউ পরিমাণ আধান থেকে আর দূরত্বে, তাহলে আমাকে কিউটা কোথায় ভাবতে হবে? কেন্দ্রে ভাবতে হবে, তবেই তো আর দূরত্বে ক্ষেত্র প্রাবল্য এটা হবে। এই যে স্যার সিদ্ধান্ত পেয়ে গেলাম। এর মানেটা কি? কিউটা কি কেন্দ্রে ছিল? না, কিউটা কোথায় ছিল ভালো করে ভাবো? গোলকে ছড়িয়েছিল। কিন্তু প্রমাণ আমাকে এমন করে দেখালো যেন কিউটা কোথায় আছে? কেন্দ্রে আছে, কারণ কেন্দ্রে থাকলেও এই ফর্মুলাটাই আসতো। তার মানে আমরা কি বলতে পারি? এই লাইনটা মনে রাখিও, জাস্ট বলে দিচ্ছি, তারপর লিখে নিতে পারো। সেটা হচ্ছে যে কোনো গোলীয় খোলকের বাইরে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হলে আমরা আধানকে ওই গোলকের কেন্দ্রে ভাবতে পারি। লিখলে লিখে নিতে পারো। আরও একবার রিপিট করে দিচ্ছি, পজ করে লিখে নিও। সেটা হচ্ছে যে কোনো গোলীয় খোলকের বাইরে, ওকে, কোনো গোলীয় খোলকের বাইরে, বা গোলক বললেও গোলক খোলক হোক বা যা হোক তাই হোক, গোলক হলেই চলবে, ঠিক আছে? কারণ ভেতরেই থাকছে। আর একবার রিপিট করে দিচ্ছি, কোনো গোলীয় খোলকের বাইরে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হলে আধানকে কেন্দ্রে ভাবতে পারি। পৃষ্ঠে না ভেবে কোথায় ভাবতে পারি? কেন্দ্রে আছে ভাবতে পারি। তার কারণটাও বলে দিলাম, কারণ কেন্দ্রে থাকলে আর দূরত্বে ক্ষেত্র প্রাবল্য এটা হয়। তাহলে আধান অ্যাকচুয়ালি আছে কোথায়? পৃষ্ঠে ছড়িয়ে আছে, কিন্তু আমি কোথায় ভাবতে পারি?
কেন্দ্রে। এটা কিন্তু ভাবতে পারি, এটা কিন্তু মনে রাখি, অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ লাইন। এবার খোলকের ভেতরে চলে এলাম, ঠিক আছে। চলো, যেমন এটা হচ্ছে কি গোলীয় খোলকটা, ঠিক আছে। ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ ক্যাপিটাল আর, ওকে। কিউ পরিমাণ আধান ছড়িয়ে আছে টোটাল জায়গাতে সুষমভাবে। আচ্ছা, কোথায় এবার গোলকের ভেতরে? খোলকের ভেতরে চলে ধরে নিলাম এই আর বিন্দুতে ধরে নিলাম, মনে করে আর দূরত্বে আমি ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করবো। তাহলে কেমন হবে গাউসীয় তলটা? এবার তোমরা বলেছে এই তো স্যার বদ্ধ আছে না, ভালো করে বোঝার চেষ্টা করি, যে দূরত্বে নির্ণয় করছি তার রেসপেক্টে গাউসীয় তলকে আমরা আঁকতে হবে, ঠিক আছে। তাহলে আর দূরত্বে, চলো এটা গাউসীয় তল কেমন হবে? আধান সমষ্টির সাপেক্ষে কেমন করে নিলাম স্যার? এই তো স্যার গোলীয়, ওকে। আচ্ছা, এবার তাহলে এখানে কোনটা গাউসীয় তল? গন্ডগোল করবো না, এই জায়গাগুলো একটু স্পষ্ট থাকবো, ঠিক আছে। যে দূরত্বে বের করছি তার রেসপেক্টে গাউসীয় তল আঁকবো, গাউসীয় তল, ঠিক আছে। এর আগের বার এখানে, তাহলে এর রেসপেক্টে, এরপরে এখানে এর রেসপেক্টে। আচ্ছা, এবার চলো আঁকা ক্লিয়ার? আচ্ছা, এবার বলো গাউসীয় তলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স ফাই সমান কি হবে? একটু ভাবো তো, গাউসীয় তলের মধ্যে দিয়ে কত তড়িৎ ফ্লাক্স যাবে? আছে তড়িৎ ফ্লাক্সের সূত্র মনে আছে? ফাই সমান কি ই ডট এস তো, নাকি? যদি একদম জেনারেল ফর্মে লিখি তাহলে ই, আর ক্ষেত্রফল কত এখানে বলো? 4 পাই আর স্কোয়ার। এসটা কোথাকার মনে আছে? এই যে এস ডিএস বলো, এটা কোথাকার? গাউসীয় তলের। গাউসীয় তলের ব্যাসার্ধ কত? আর। তাহলে এর মধ্যে দিয়ে কত তড়িৎ ফ্লাক্স যাচ্ছে? ই ইন্টু 4 পাই আর স্কোয়ার, হ্যাঁ কিনা? ধরে নিলাম এখানে ক্ষেত্র প্রাবল্য ই, তাই তো। আর টোটালটার ক্ষেত্রফল কত? এই গাউসীয় তলের 4 পাই আর স্কোয়ার, তাহলে ই ইন্টু কি লিখতে পারি? 4 পাই আর স্কোয়ার। ক্লিয়ার হয়েছে? আমি জানি না ই কি হবে কি না হবে, আমি কনসিডার করে নিলাম যে ই ইন্টু 4 পাই আর স্কোয়ার। এইভাবে তো ভাবতে পারি যে ক্ষেত্র প্রাবল্য ইন্টু কি ক্ষেত্রফল। কোথাকার ক্ষেত্রফল? গাউসীয় তলের, হয়ে গেল 4 পাই আর স্কোয়ার। আচ্ছা, গাউসীয় তল দ্বারা আবদ্ধ মোট আধান। গাউসীয় তল দ্বারা আবদ্ধ মানে কি? দেখো তো এই গাউসীয় তলের ভেতরে কত আধান আছে, দেখো কত আধান আছে? কোনো আধান আছে না? আধান কোথায় আছে? এই তো স্যার এই পৃষ্ঠে আছে, তাহলে এর ভিতরে আধান কত? কিউ সমান 0। ক্লিয়ার হলো? বুঝতে পারলাম। অতএব গাউসের উপপাদ্য অনুযায়ী কি লিখতে পারি? লিখতে পারি না ফাই সমান কিউ বাই এপসাইলন। এবার তুমি বলবে স্যার ফাই সমান কিউ বাই এপসাইলন, এতক্ষণ তো ইন্টিগ্রেশন ই ডট ডিএস লিখছিলেন। ইন্টিগ্রেশন এই যে লিখছিলাম স্যার, এটাই তো তড়িৎ ফ্লাক্স। এটা তড়িৎ ফ্লাক্স নয়, সেটাকে এখানে ফাই দ্বারা ডিনোট করছি, এর চেয়ে বেশি কিছু নয়। ওকে, ওইভাবেও করা যায়। এবার যেটা একটু দেখতে সুন্দর লাগবে স্যার লেখার ক্ষেত্রে, আমি তখন সেটা সেভাবে ইউজ করছি, একই বিষয় ওইভাবেও করতে পারো, কিচ্ছু যায় আসে না। তাহলে এর জায়গার সমান এটা হয়তো, আমি এর জায়গায় কী লিখেছি? ফাই লিখেছি, এর চেয়ে আর বেশি কিছুই না। তাহলে ফাই সমান কি কিউ বাই এপসাইলন। আচ্ছা চলো, বাহ, চলেন ফাইয়ের মান কত বসিয়ে দিলাম। এখানে অনেক জায়গায় দেখবা এটাও লেখা হয়, সাফিক্সে ই দিয়ে দেওয়া হয়। কারণটা বোধহয় বলেওছিলাম আগের ভিডিওতে, সেটা হচ্ছে তড়িৎ ফ্লাক্স হয়, চুম্বক ফ্লাক্স হয়। তো তড়িৎ ফ্লাক্স বোঝাতে এখানে ফাই ই দেওয়া হয়, ঠিক আছে। দিতে পারো, কিচ্ছু যায় আসে না। কিউ বাই এপসাইলন, তাহলে ফাই ই এর মান কত বলো? বসিয়ে দিলাম। ই আমি একটু ওপরে করি, আমি একটু উপরে করছি, ঠিক আছে। আমি এরপরে এখানে চলে গেলাম, তাহলে দেখে নিই। তাহলে ই ইন্টু কত? 4 পাই আর স্কোয়ার সমান কি? কিউ এর মান কত স্যার? 0 বাই এপসাইলন। 0 বাই এপসাইলন মানে কত? 0, হ্যাঁ কি না? তাহলে এটা ইন্টু এটা স্কোয়ার 0, এটা তো 0 নয়, এর একটা নির্দিষ্ট মান আছে ক্ষেত্রফলে, তাহলে কে 0? অবশ্যই ই সমান 0। এখান থেকে কী প্রমাণিত হলো? যে স্যার কোনো সুষমভাবে আহিত খোলকের ভেতরে ক্ষেত্র প্রাবল্য কত হয়? 0 হয়, হ্যাঁ কি না? কোনো আহিত সুষম খোলকের ভেতরে ক্ষেত্র প্রাবল্য কত হয়? 0, ঠিক আছে। দেখে নিও এই গ্রাফটা একটু, চলো এঁকে নিই যেটা পড়লাম, যে স্যার আর ব্যাসার্ধের একটি পরিবাহী গোলক বা পাতলা গোলীয় খোলকের জন্য ক্ষেত্র প্রাবল্য কেমন হবে, একটু গ্রাফটা আঁকা যাক। পরিবাহী গোলক মানে একই বিষয়, কারণ আধান তুমি সে নিরেট হোক বা যাই হোক, নিরেট একটা মনে করো পরিবাহী গোলক আছে, ঠিক আছে। তুমি যদি ভেতরেও আধান দাও তবুও কোথায় চলে আসবে? বাইরের পৃষ্ঠে, হ্যাঁ কি না? পরিবাহী, এই কিছু মনে রাখবে। তাহলে পরিবাহী গোলক বা পাতলা খোলক একই ব্যাপার, কারণ উভয় ক্ষেত্রে আধান কোথায় থাকে? বাইরের পৃষ্ঠে অবস্থান করে। তো ভেতরে অলমোস্ট অবশ্যই কী হবে? 0 হবে। তো চলো এর গ্রাফটা আঁকা যাক। ধরে নাও আর ব্যাসার্ধের, ধরলাম আর ব্যাসার্ধের হচ্ছে স্যার কি? ওই গোলীয় খোলকটা। তাহলে কিউটা কোথায় আছে? অবশ্যই পৃষ্ঠে আছে। স্যার এখান থেকে এখান পর্যন্ত, এই যে আর এর আগে পর্যন্ত ক্ষেত্র প্রাবল্য কত হবে? 0, তাই না? স্বাভাবিক। এখান থেকে তুমি যাচ্ছ 0 0 0 0 0 0, তাই না? যেই আর এলে তখন একটা ক্ষেত্র প্রাবল্য হবে। তাহলে কি আমরা এক্ষুনি বললাম না যে খোলকের ভেতরে বা সে পরিবাহী গোলকের একই কথা, ভেতরে ক্ষেত্র প্রাবল্য কী হবে? 0 হবে। এটা কিন্তু আমরা মনে রাখবো। তাহলে কি চলো এটা স্যার কেন্দ্র থেকে দূরত্ব, এই যে স্যার এটা মনে করি এগোচ্ছি না, যাচ্ছি এই আরটা লিখেছি, এটা কেন্দ্র থেকে দূরত্ব। তাহলে এটা একটা ব্যাসার্ধ হবে, চলো এটা ব্যাসার্ধ ধরলাম আর,
ঠিক আছে, এটা হচ্ছে ব্যাসার্ধ, এই যে স্যার ব্যাসার্ধটা। তাহলে এই পর্যন্ত কী হবে 0, এবং এই যে আর একটা মান থাকবে, তাই তো আর এর মান কত হবে বলো? সূত্র কি 1/4πε0 কিউ বাই কী হবে r স্কোয়ার। এটা কোথায় হবে? পৃষ্ঠে। তাহলে স্যার এই যে স্যার আর দূরত্বে ক্ষেত্রপ্রবালের কিছু একটা ভ্যালু পাবো, চলো এখানে ধরলাম এটা কিছু একটা ভ্যালু পাবো। তাহলে আর দূরত্বে ক্ষেত্রপ্রবালের ভ্যালু কত? এত। এবার স্যার যেই আরকে ক্রস করলে আর বাড়তে লাগলো, হ্যাঁ কি না? চলো ধরলাম এই যে মনে করে এটা আর দূরত্ব ধরলাম, এটা আর দূরত্ব। তাহলে আর দূরত্ব কি এরকম হবে, আর এর মান যত বাড়বে স্কোয়ার তত বাড়ছে, মানে ক্ষেত্র প্রাবল্যটা কি তত কমছে, এটা যত বাড়বে এটা তত কমবে। তাহলে এরকম হবে নাকি গ্রাফটা? দেখে নিও তো, ঠিক আছে? মিশবে না, কিন্তু একেবারে মেশার দিকে যেতে থাকবে, এরকম অসীমে গিয়ে মিশবে। বুঝতে পারলাম? এরকম কেন হবে দেখে নাও, কেন্দ্রে 0, একটু গেলাম 0, কারণ ভিতরে আছে 0 0 0, যেই পৃষ্ঠে গেলাম 1/4πε0 কিউ বাই ক্যাপিটাল আর স্কোয়ার, কিছু একটা ভ্যালু পেলাম। যেই আর এবার আবার স্মল, আবার যখন ক্যাপিটাল পৃষ্ঠ থেকে একটু দূরে যেতে লাগলাম, এই যে আর এর ভ্যালুটা কি আবার বাড়তে লাগলো, আর বাড়তে লাগলে কমতে লাগলো। কেমন হারে কমবে? এই তো স্যার যেহেতু স্কোয়ার আছে, বর্গ এই ব্যস্তানুপাতিক স্কোয়ার, এই হারে কমবে। তাহলে এটা কোথায়? এটা হচ্ছে এই আরটা কোথায়? পৃষ্ঠের ভেতরে, আর লেস দ্যান ক্যাপিটাল আর। এই যে স্যার যে দূরত্বটা আর দ্বারা দেখাচ্ছি, এটা কোথায়? পৃষ্ঠের ভেতরে। আর এটা কোথায়? এই যে এখানটা, এটা তো বলে দিয়েছি পৃষ্ঠে। আর এটা কোথায় স্যার? পৃষ্ঠের বাইরে। মাথায় রেখলো? তাহলে ভেতরে 0, পৃষ্ঠে ম্যাক্সিমাম, আর বাইরে গেলে ধীরে ধীরে কমতে থাকবে। দেখে নিও। অনেক সময় এই গোলক নিয়ে অনেক মানে একটু কনফিউশন থাকে, গোলক খোলক এসব, তো যাতে কনফিউশন না থাকে আমি ক্লিয়ার করে দিচ্ছি। গোলক দুই প্রকার। প্রথমে নিরট গোলক। নিরট গোলক মানে কি? ভেতরটা ফুটবলের মতো ফাঁপা নয়, ভেতরেও একদম ভর্তি আছে মেটেরিয়ালস দিয়ে, পদার্থ দিয়ে, ঠিক আছে? নেক্সট আরটা কি স্যার? পাতলা খোলক বা ফাঁপা গোলক। বুঝতে পারলাম? তুমি ফাঁপা গোলকও বলতে পারো, ফুটবল ভেতরটা ফাঁপা, বা তাকে কি বলতে পারো? পাতলা খোলক, যেটা আমরা ইউজ করেছিলাম ভাষাটা, খোলকটা একই কথা। আচ্ছা, এবার নিরেট গোলক কয় প্রকার হতে পারে? দুই প্রকার, পরিবাহী হতে পারে, অপরিবাহী হতে পারে, ঠিক আছে? এটাও কি কয় প্রকার হতে পারে? পরিবাহী অপরিবাহী। এবার শোনো, আগে বলো ফাঁপার ক্ষেত্রে কি? ভেতরে তো আধান থাকার কোনো গল্পই নেই, আধান কোথায় থাকবে? সবসময় পৃষ্ঠে থাকবে। তাহলে স্যার ভেতরে ক্ষেত্র প্রাবল্য কত হবে? 0 হবে, সে পরিবাহী হোক বা অপরিবাহী। বুঝতে পারলাম কেন এরকম হলো? এক্ষুনি বলো। ফাই সমান আমরা কি পড়লাম? কিউ বাই এপসাইলন নয়, হ্যাঁ কি না? ফাই সমান কি? কিউ বাই এপসাইলন। আবার ফাই মানে তো E/4πr² এরকম কিছু একটা লিখেছিলাম। তাহলে কি কিউ বাই, এবার কিউ এর মান কত বলো? স্যার একটা ফাঁপা গোলক আছে ভাবো, বা পাতলা খোলক, একই কথা। তাহলে ভেতরে আধান থাকার কোনো গল্প নেই, ভেতরটা ফাঁপা, আধান কোথায় থাকবে? এই তো স্যার বাইরে, প্লাস মাইনাস যা ভাববে ভাবো, বাইরে থাকবে। তাহলে যেহেতু ভেতরে আধান নেই, ভেতরে আধান কত? 0, 0/ε। তাহলে এটা 0 হলে ই সমান কি 0। মাথায় ঢুকলো কি বলতে চাইছি? তার মানে স্যার ফাঁপার ক্ষেত্রে সে পরিবাহী হোক আর অপরিবাহী হোক, আধান সবসময় কোথায় থাকবে? বাইরে থাকবে। তাহলে ভেতরে ক্ষেত্রফল হলো 0। চলো এবার নিরেট গোলকের ক্ষেত্রে আসে। নিরেট গোলক মানে কি? ভেতরেও কি মেটেরিয়ালস আছে, ভেতরটাও ভর্তি, তাই তো? এবার পরিবাহী হলে কি হয়? পরিবাহীর আধান সবসময় কোথায় থাকে? পরিবাহী পৃষ্ঠের বাইরে। এটা সবসময় মনে রাখতে হবে। আহিত অবশ্যই এক্সট্রা আধানের কথা বলা হচ্ছে। আহিত পরিবাহীর আধান সর্বদাই কোথায় থাকে? পরিবাহীর বাইরের পৃষ্ঠে। ভেতরে থাকার গল্পই নেই, কিন্তু ভেতরে নেই, তাহলে Q0 মানে এখানেও E0। কিন্তু যদি গোলকটা অপরিবাহী হয়, মানে ভেতরে আধান দিলে ভেতরেও থাকবে, কারণ ভেতরে মেটেরিয়ালস আছে, বললাম না ওর মতো ফাঁপা নয়। তাহলে এখানে আধান দিলে এখানে থাকবে, এখানে থাকলে এখানে থাকবে। এক কথা আধানটা ভেতর থেকে শুরু করে শেষ সব জায়গায় ছড়িয়ে থাকবে, তুমি যেখানে দিবা সেখানে চুপচাপ বসে থাকবে। এটা হচ্ছে অপরিবাহীর মানে, যেখানে আধান দিবা সেখানে চুপচাপ বসে থাকবে। তাহলে এর ক্ষেত্রে যেহেতু ভেতরে কিছু পরিমাণ আধান থাকছে, মনে করো তুমি এখানে আর মনে করো দেখো আধান কি সব, দেখো বোঝার চেষ্টা করি, আধান সব জায়গায় ছড়িয়ে আছে, প্লাস 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 বা মাইনাসও ভাবতে পারো, সব জায়গায় ছড়িয়ে আছে। এবার তুমি মনে করো এই বিন্দুতে ক্ষেত্রপ্রবাহ নির্ণয় করবে, তাহলে কি একটা গাউসীয় তল কনসিডার করতে হবে। তাহলে এই তলের ভেতরে আধান নেই কি? আছে। তাহলে ক্ষেত্রপ্রবাহ কি হবে না? 0 হবে না। এটা একটু মনে রাখিও, ঠিক আছে? আর যদি এই কেস বলে যে একটি আহিত অপরিবাহী গোলকের ক্ষেত্রে ক্ষেত্রপ্রবাহ নির্ণয় করো, তাহলে গ্রাফটা কেমন হবে একটু দেখে নাও। একই জিনিস, আর ই 0 হবে না, মনে রাখবে। এই তো স্যার ব্যাসার্ধর ভেতর পর্যন্ত যদি আর ব্যাসার্ধর হয় 0 হবে না ভেতরে, কিন্তু কেন বললাম? আধান আছে, ঠিক আছে? কেমন হবে একটু বলে দিচ্ছি, এরকম হবে, একটু এঁকে রাখিও। এটাও চেনে অনেক সময় বাড়তে থাকবে, যত দূরে যাবে বাড়তে থাকবে, কারণ যত দূরে যাবে তত কি, দেখো মনে করো এখানে বের করছো, তাহলে কি এটুকু আধানকে কনসিডার করবে এখানে, তাহলে কি তার ভেতরে এতটুকু আধান আছে এখানে, তার ভেতরে আধানের মান বাড়ছে, ক্ষেত্রপ্রবাহের মান বাড়বে, ঠিক আছে? আর যেই পৃষ্ঠে পৌঁছে গেলে ম্যাক্সিমাম হয়ে গেল, আবার দূরে যাবা, আবার আর এর মান যেহেতু বাড়তে থাকছে আবার কমতে থাকবে, এইরকম হার হবে। এটা কখন? এই কেসটার ক্ষেত্রে। আর আগে যেটা আঁকলাম, এই যে যেটা এঁকেছিলাম, এটা যেটা এঁকেছিলাম, এটা এই বাকি তিনটা কেসের ক্ষেত্রে। ক্লিয়ার হলো?
আচ্ছা দেখে নিও, এটা আবার তোমরা সমান্তরাল করে দিও না, মানে মিশবে মিশবে এরকম হয়ে ছেড়ে দেবে, অসীমে গিয়ে মিশবে। আচ্ছা দেখে নিও, সে একই রকম আবার এখানে কনসিডার করে দিও। আর হচ্ছে লেস দেন আর মানে পরিবাহের ভেতরে, আর গ্রেটার আর পরিবাহ পৃষ্ঠের বাইরে হটে, ঠিক আছে। ওকে দেখে নিও। নেক্সট প্রয়োগে চলে এলাম। অসীম দৈর্ঘ্যের ঋজু আহিত পরিবাহী তারের জন্য কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য, ফিল্ড ইন্টেন্সিটি অ্যাট এনি পয়েন্ট ডিউ টু অ্যান ইনফিনিটলি লং স্ট্রেট চার্জ কন্ডাক্টিং ওয়্যার। চলো পয়েন্ট করে দিই। আচ্ছা এগুলো পরে লিখছি কি লেখা আছে, চলো চিত্র আঁকা যাক। ঋজু মানে কি সোজা, আচ্ছা তাহলে একটা কি আঁকতে হবে, অসীম দৈর্ঘ্যের সোজা পরিবাহী তার আঁকবো। চলো এঁকে দিই। অসীম মানে চলো উপরে ডট ডট দেখিয়ে দিলাম, আর নিচেও ডট ডট দেখিয়ে দিলাম, মানে কি ওপরে অসীম পর্যন্ত বিস্তৃত, নিচেও অসীম পর্যন্ত বিস্তৃত। আহিত তাহলে ধরে নিলাম প্লাস আদানে আহিত, তুমি মাইনাসও ভাবতে পারো, আমি প্লাস ভেবে নিলাম, প্লাস আদানে আহিত। এবার স্যার এই তারের কিসের জন্য কোনো বিন্দুতে, যে কোনো একটা বিন্দু, চলো এই বিন্দু ধরে নিলাম, এই বিন্দুতে মনে করে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করবো। চলো ধরে নাও আর বিন্দুতে আমি ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করবো, ঠিক আছে। আর বিন্দুতে মনে করো আমি ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব। ওকে, এটা হচ্ছে আমার উদ্দেশ্য। আচ্ছা যেহেতু আমি ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করছি আর বিন্দুতে, তাহলে আমাকে কি কনসিডার করতে হবে, এখানে বদ্ধতলের কোনো গল্প আছে নেই, তাহলে আমাকে কি করতে হবে, একটা বদ্ধতল কনসিডার করতে হবে। কত দূরত্বে, আর দূরত্বের রেসপেক্টে। তাহলে বদ্ধতলটাকে তো গাউসীয় তল বলছি, হ্যাঁ কি না। তাহলে গাউসীয় তলটা কেমন হবে মনে আছে, সেই দুটো ফর্মুলা মনে করো, 2 আর 3 নম্বরটা একটু মনে করো। 2 নম্বর কি, সিমেট্রি হতে হবে, প্রতিসম হতে হবে, কার সাপেক্ষে, আধান বা আধান বন্টনের সাপেক্ষে। আর আরেকটা কি স্যার, সব বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য কি হবে, সমান। তাহলে স্যার লাস্টেরটা দিয়ে প্রথমে বলি সব বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য সমান, তাহলে আর দূরত্বে কি, তাহলে এখানেও আর মানে কি শুধুমাত্র একদিকে না, এই পাশে এই পাশে এই পাশে এই পাশে সব দিকে আর হতে পারে। তাহলে সামথিং এরকম একটা কিছু সার্কুলার টাইপ তো কিছু একটা হবে। আর একটু বিস্তারিত বোঝা যাক, সিমেট্রি মানে কি, প্রতিসম দিয়ে বোঝা যাক। চলো এবার একটু আবার কল্পনা করতে বলবো, ঠিক আছে। ধরে নাও এটা একটা তার, ঠিক আছে, এটা তার অসীম পর্যন্ত বিস্তৃত, প্লাস 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 আধান আছে। তাহলে প্লাস আধান থেকে তড়িৎ বলরেখা কী হয় মনে করো, নির্গত হয়, হ্যাঁ কি না। এবার তুমি আবার সে ওই রকম যেমন করে ভেবেছিলে না একটু আগে বিন্দু আধানের জন্য, ওরকম করে ভাবো। তাহলে প্লাস থেকে মনে করো তড়িৎ বলরেখা নির্গত হচ্ছে, তাহলে কি পুরোটা থেকে তড়িৎ বলরেখা নির্গত হবে, হ্যাঁ কি না। এবার নির্গত হতে হতে কোনো একটা মোমেন্টে থেমে যাও, তাহলে তড়িৎ বলরেখাগুলি শেষ প্রান্তটা কোথায় আছে, কেমন একটা তলে আছে, একটা চোঙের তলে নেই। আর একবার রিপিট করছি, দেখো প্লাস আধান না আহিত তড়িৎ বলরেখা নির্গত হচ্ছে, তাহলে কি এখান থেকে এখান থেকে এখান থেকে পাশ থেকে সব দিক থেকে নির্গত হবে। তো তুমি ভাবো যে তুমি দেখতে পাচ্ছ যে নির্গত হচ্ছে, স্লো মোশনে ভাবো এবং থামিয়ে দাও। তাহলে কি হলো, চারপাশটা কেমন, যে স্যার তড়িৎ বলরেখাগুলি শেষ প্রান্তটা কেমন একটা তলে মানে পৌঁছে গেল, একটা চোঙ। তাহলে এটাই হচ্ছে স্যার প্রতিসমর মানে, আধানের রেসপেক্টে, আধান বন্টনের রেসপেক্টে, তাহলে একটা কেমন হবে, চোঙ হবে। চলো একটা চোঙ এঁকে দিও, ঠিক আছে, এরকম সামথিং। অবশ্যই এখানে অসীম এঁকে দিও না, একটু দূরে রাখো, এখানে তার রেখে দাও। আচ্ছা যেন চোঙের বাইরে থাকে অসীম বিষয়টা ডট ডট করে দেখিয়ে দিও। আচ্ছা চলো, তাহলে বুঝতে পারলাম এরকম কেন হলো। আর একবার রিপিট করতে আমি চিত্র দিয়েও দেখিয়ে দিই, আগে এঁকে দাও এটুকু। দেখো এখান থেকে যে তড়িৎ বলরেখা নির্গত হচ্ছে, এই দিকে নির্গত হচ্ছে, এই দিকে, এটা আঁকার দরকার নেই, যেটা এখন আঁকছি, এইদিকে 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 এইদিকে, একই রকমভাবে এখান থেকেও এইদিকে 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 এইদিকে, একই রকমভাবে এখান থেকেও, একই রকমভাবে এখান থেকেও। তাহলে দেখো তো বুঝতে পারছো কী বোঝাচ্ছি, তড়িৎ বলরেখাগুলো কী হচ্ছে, থামিয়ে দিলাম। তাহলে কি এই যে শেষ প্রান্তগুলো কি একটা কোথায় থাকছে, একটা চোঙের তলে থাকছে। এগুলো আঁকার দরকার নেই, জাস্ট বোঝানোর জন্য যে বিষয়টা বললাম এক্ষুনি, সেটাই মেন গল্প, এটা মনে রাখিও। আচ্ছা চলো এবার, আচ্ছা এটা হচ্ছে চিত্র আঁকা হয়েছে। আচ্ছা চলো এবার ভালো করে দেখি যেটা বলতে চাইছি, সেটা হচ্ছে এখানে টোটাল কটা আই আছে, দেখো তো তল আছে 3টে, তাই না, ওপরে নিচে আর পাশে। এগুলো কিন্তু বদ্ধ, এই নয় যে খোলা, এগুলো ফাঁপা নয়, সব বদ্ধ, একদম ক্লোজড, ঠিক আছে। এবার দেখো এই ক্ষেত্রফলটাকে S1 বলে দিলাম, নিচেরটাকে S2, পাশেরটাকে S3। বুঝতে পারলাম কি বলতে, এই 3টা ক্ষেত্রফল, ওপরের নিচে আর পাশেরটা, টোটাল 3টা ক্ষেত্রফল। আচ্ছা এবার চলো বের করা যাক। দেখো ধরি একক দৈর্ঘ্যে আধান, এবার একটা জিনিস মনে রাখে, তারটা কেমন, অসীম। যখনই অসীম কথাটা চলে আসবে তাহলে আধানও কেমন হবে, কেমন হওয়া উচিত, অসীম হওয়া উচিত, তাই না, অসীমটা তারের সাথে যে সম্পর্কিত আছে। তো যখন অসীম এরকম বিষয়টা চলে আসবে না, তখন মনে রাখিও আমরা টোটাল আধান ওই হিসাবে ধরি না, আমরা একক হিসাবে ধরি, যে একক দৈর্ঘ্যে, একক ক্ষেত্রফলে, একক আয়তনে। তো এখানে কি ধরবো, তারটার কি দৈর্ঘ্য আছে, তাহলে কি ধরি একক দৈর্ঘ্যে আধান ল্যামডা ধরে নিলাম। একে আধানের রৈখিক ঘনত্বও বলা হয়, যে আধানের রৈখিক ঘনত্ব, এটাও বলতে পারো ধরি আধানের রৈখিক ঘনত্ব সমান ল্যামডা, একই কথা, ঠিক আছে, একক দৈর্ঘ্যে আধান। নেক্সট গাউসের উপপাদ্য অনুযায়ী কি লিখতে পারি, ইন্টিগ্রেশন S E.ds 1/q/ε লিখে দিলাম। আচ্ছা আমাকে কেউ একটু বলবে এই এসটা কি, এই ক্ষেত্রফলটা কোথাকায়, এখানে তো 3টে ক্ষেত্রফল লিখেছি, এসটা কোনটা বলো,
মনে আছে এস ডিএস এগুলো কোথায় নির্বাচন, মানে এগুলো কী নির্দেশ করে? গাউসীয় তলের ক্ষেত্রফলকে। আর এখানে এসটা কি? টোটাল বদ্ধ তলের ক্ষেত্রফল, তাই তো স্যার ক্লোজড এস টোটাল বদ্ধ তল, তাহলে বদ্ধ এখানে কি 1 2 3 তিনটে মিলিয়েই তো বদ্ধ, তাই না? দেখে নাও না, ওপর নিচ আর সাইড, তাহলে এস মানে S1 প্লাস S2 প্লাস S3, মাথাটিগুলো টোটাল তিনটে ক্ষেত্রফলকে একসাথে বোঝাচ্ছে, কারণ বদ্ধ হতে হবে। আচ্ছা এবার দেখো তো এই জিনিসটা করতে পারি কিনা, তিনটে ভাগে ভাগবো, চলো ভেঙে নিচ্ছি। এখানে একটা ক্ষেত্রফল নিলাম, এর ক্ষেত্রফলটাকে কি নিলাম? DS1, তাহলে ডিরেকশন কোন দিকে হবে? ওপরে, এটা DS1, ঠিক আছে। এই ক্ষেত্রফলটা কত বললাম? DS1। ক্ষেত্রফলের ডিরেকশন কোন দিকে হয়? তল থেকে লম্ব বাইরের দিকে, তল থেকে লম্ব বাইরের দিকে, DS1। একই রকমভাবে আরেকটা ক্ষেত্রফল নিলাম, নিচে ধরো, নিলাম DS2, ডিরেকশন কোন দিকে হবে? নিচে আছে মানে কোন দিকে? বাইরের দিকে, মানে কোন দিকে? নিচের দিকে, এবং লম্ব হতে হবে DS2। চলো DS3, এই তো স্যার এর পাশে একটা নিয়ে নিই, চলো এখানেই নিয়ে নিলাম ক্ষেত্রফল। DS3 কোন দিকে হবে? বাইরের দিকে লম্ব, তাহলে বাইরের দিকে লম্ব DS3, ঠিক আছে। এবার একটা আমাকে বিষয় বলিও, ক্ষেত্র পাবলের ডিরেকশন কী হবে? ভালো, এক্ষুনি তো তোমরা এক্ষুনি বলা হলো যে তড়িৎ বল কীভাবে নির্গত হবে? চারপাশে ছড়িয়ে পড়বে, মানে সোজা একদম বাইরের দিকে, তাহলে এখানেও ডিরেকশন কী হবে? এই দিকে হবে। এখানেও ডিরেকশন কোন দিকে হবে? এই দিকে হবে। এখানেও ডিরেকশন কোন দিকে হবে? এই দিকে হবে। ডান পাশে বলে এই দিকে হলো, বাম পাশে হলে এই দিকে হতো। মাথাটা কি বলতে গেলাম? ক্ষেত্র পাবলে তড়িৎ বল এইভাবে নির্গত হচ্ছে, তাই না? এইভাবে নির্গত হচ্ছে, ডান পাশে এ পাশে নির্গত হচ্ছে এই দিকে, এ পাশে নির্গত হচ্ছে এই দিকে, এ পাশে নির্গত হচ্ছে এই দিকে, তাহলে ডান পাশে দেখি এই দিকে নির্গত হবে, প্লাস প্লাসকে বিকর্ষণ সোজা এই দিকে বেরিয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? প্লাস প্লাসকে বিকর্ষণ, কারণ এই বিন্দুতে ক্ষেত্র পাবল জানতে চাইছি, প্লাস প্লাসকে বিকর্ষণ এই বিন্দুতে, প্লাস প্লাসকে বিকর্ষণ এই বিন্দুতে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা চলো এবার একটা জিনিস বোঝার চেষ্টা করি, এই টোটাল ক্ষেত্রফলটাকে তিন ভাগে ভেঙে নিচ্ছি। E ডট DS1 প্লাস E ডট ভেক্টর সাইন DS2 S2 S1 প্লাস E ডট DS3 S3 সমান। একটা বিষয় বলিও, আমি কি একটা জিনিস ভুল করলাম? আমি এখানে ক্লোজটার পরিবর্তে এখানে দিইনি, আমার দেওয়া উচিত? হ্যাঁ কি না? দেওয়া উচিত নয়। কেন বলো তো? এটা দেওয়ার মানে কি, এই তলটা কি বদ্ধ, দেখো এটা মানে কি টোটাল তিনটে তল বদ্ধ ছিল, হ্যাঁ, কিন্তু যে কোনো একটা তল কখনো বদ্ধ হয়? এই তলটা মনে করো, এটা একটা তল নিলাম, মনে করো একটা সিম্পলি এই তলটা বদ্ধ, একটা বলে কোনো তল বদ্ধ হয়? এটাকে ভাবো তো, বাকিগুলোকে ভুলে যাও, ওপর ফাঁকা নিচ ফাঁকা সবই তো ফাঁকা, বদ্ধর কোনো গল্পই নেই। চলো এটাকেও ভাবো, ওপর ফাঁকা নিচ ফাঁকা, কোনো কিছুই তো নেই। পাশেরটাকে ভাবো, পাশেরটাকে ভাবলে কি ওপর আর নিচ দুটোই ফাঁকা, ঠিক আছে। যখন যেটাকে ভাববো বাকিগুলোকে বাদ দিও, তাহলে এটাকে ভাবো ওপর ফাঁকা নিচ ফাঁকা, বদ্ধ নয়। সুতরাং বদ্ধ হলে তিনটে একসাথে থাকতে হবে, তার জন্য এই চিহ্নটা দিন। এটাকে ভেঙেই তিন ভাগে ভাগ করলাম। কিউ মানে কি বলো? ওই গাউসীয় তলের ভেতরে মোট আধান, হ্যাঁ কিনা? এই গাউসীয় তলের ভেতরে মোট আধান কত আছে বলো তো? এই যে স্যার এই তারে যেটুকু আধান ছড়িয়ে আছে, চলো এর দৈর্ঘ্য L ধরে নিলাম। তাহলে একক দৈর্ঘ্য আধান যদি ল্যামডা হয়, তাহলে L দৈর্ঘ্য আধান কত হবে? ল্যামডা ইন্টু L, তাহলে কিউ এর জায়গায় ল্যামডা L। মাথায় ঢুকলো? একক দৈর্ঘ্য আধান ল্যামডা, টোটাল দৈর্ঘ্য কত? L, তাহলে L দৈর্ঘ্য আধান ল্যামডা L বাই এপসাইলন। চলো এটা আমাকে বলো তো, চিত্র থেকে E আর DS1 এর মধ্যবর্তী কোণ কত? চিত্র তাকাও, কস কত বলো? E আর DS1 90, cos 90। E আর DS2 বলো, E আর DS2 কত? E DS2 কত? 90, cos 90 প্লাস E DS3 বলো, E DS3 cos কত বলো? cos কত বলো? E DS3 cos কত? E আর DS একে দিকে, cos 0 ডিগ্রি সমান কি? ল্যামডা L বাই এপসাইলন। ঠিক আছে, লিখে দাও। এটুকু লিখে আমি ওপরটা একটু মেটাবো। আচ্ছা একটু মেটালাম। এবার বলো স্যার cos 90 0 বাদ পড়ে গেল, cos 90 0 বাদ পড়ে গেল, তাহলে এটা পড়ে থাকলো শুধু, তাহলে কি পড়ে থাকলো? S3 পড়ে থাকলো, এটা S3 স্যার, ঠিক আছে। তাহলে S3 E তো কনস্ট্যান্ট, E এর মান সমান হতে হবে, বাইরে নিয়ে নিলাম, DS3 সমান কি? ল্যামডা L বাই এপসাইলন। আমাকে একটা বিষয় বলিও, DS3 জিনিসটা কি ভাবো তো? DS3 কোন তলটাকে বোঝায়? ছোট্ট একটা তলকে। তাহলে S3 মানে কি? S3 মানে কি? টোটাল এই চারপাশেরটা, তাই না? এই যে বক্রতলের ক্ষেত্রফল কী হবে বলো? পায়ের স্কোয়ার ইন্টু এইচ, এটাই তো হয় চোঙের বক্রতলের ক্ষেত্রফল কি? পায়ের স্কোয়ার ইন্টু এইচ। তাহলে এখানে কী হবে? পায়ের স্কোয়ার ইন্টু এল হবে না? পায়ের স্কোয়ার ইন্টু এল, তাই তো এটাই তো হবে, পায়ের স্কোয়ার ইন্টু এল, যেহেতু ব্যাসার্ধ কত আর, তাহলে পায়ের স্কোয়ার ইন্টু এল সমান কি? ল্যামডা এল বাই এপসাইলন। দেখো ল্যামডা কেটে গেল, সরি পায়ের স্কোয়ার ইন্টু এল নয়, এটা আয়তন হয়ে গেল স্যার, একটু গন্ডগোল করলাম। 2 পাই আর ইন্টু এইচ মানে 2 পাই আর ইন্টু এল, 2 পাই আর ইন্টু এল, ঠিক আছে। পায়ের স্কোয়ার ওটা স্যার আয়তন হয়ে যাচ্ছিলো। ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল কি? 2 পাই আর ইন্টু এল, ঠিক আছে, 2 পাই আর ইন্টু এল। তাহলে স্যার ই সমান কী হলো একটু দেখান তো, এটা হচ্ছে কিনা? দেখো এল কেটে যাচ্ছে, কাটার দরকার না, আমি বোঝানোর জন্য কাটলাম। তাহলে স্যার এরকম হচ্ছে নাকি 1 বাই
2 পাই এপসাইলন ল্যামডা বাই আর, এরকম হচ্ছে না? কিন্তু আমরা স্যার 1/4 পাই এপসাইলন লিখে অভ্যস্ত, তাহলে আমি সেই ফর্মে লিখছি। তাহলে কী করতে পারি, ই সমান 1/4 পাই এপসাইলন, 4 লিখলাম মানে কি একটা এক্সট্রা 2 লিখলাম, তাহলে উপরে একটা 2 দিয়ে দিলাম, ব্যাস ক্লিয়ার হয়েছে। এখানে একটা এক্সট্রা 2 লিখলাম, তাহলে উপরে একটা 2 দিয়ে দিলাম, তাহলে কাটাকাটি করে লাগেটে, ব্যাস এটা হচ্ছে এর রাশিমালা। ওকে, দেখে নিও। এই অঙ্কটা ট্রাই করা যাক। কি বলছে দেখো, নিরবচ্ছিন্নভাবে বণ্টিত অসীম রৈখিক আধান থেকে 2 সেমি দূরে 9 × 10⁴ নিউটন কুলম ইনভার্স তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে। আধানের রৈখিক ঘনত্ব কত? চলো পজ করে ট্রাই করি। কিসের ফর্মুলা? যেটা ফর্মুলা পেলাম, ই সমান কি 1/4 পাই এপসাইলন নট বলে দিলাম, কোনো কিছু বলনি মানে স্যার শূন্য মাধ্যম 2 ল্যামডা বাই আর। ঠিক আছে, চলো মান বসিয়ে দিই। ই এর ভ্যালু কত? 9 × 10⁴। 1/এপসাইলন ভ্যালু কত? 9 × 10⁹। 2 ল্যামডা বের করতে বলেছে, তাই না? ল্যামডা বের করতে বলেছে। আর মানে দূরত্ব কত? দূরত্ব 2 সেমি, তাহলে মিটার করতে হবে। তো এসআই সব বসাচ্ছি, একটু ক্যালকুলেশন করেন তো কত আসছে। 9 9 কেটে গেল, 10⁻2 2 কেটে গেল, 10⁻2 ওপরে গেল, তাহলে 11 হলো। 11 হলো, তাহলে কত হলো স্যার? 4। 11 থেকে 4 থেকে 11 বাদ 10⁻7। একক কী হবে? রৈখিক ঘনত্বের একক কী বলে আছে? একক দৈর্ঘ্যে যেটা আধান, Q/L বলতে পারি না, একক দৈর্ঘ্যে যেটা আধান সেটাই তো রৈখিক আধান লেখা ছিল না, একক ধরি একক দৈর্ঘ্যে আধান সমান ল্যামডা, ওটাকে রৈখিক ঘনত্ব বলছে। যদি বললাম সে যে রৈখিক ঘনত্ব বলা হয়, তাহলে Q/L তাহলে কি কুলম্ব ইন্টু মিটার ইনভার্স বা কুলম্ব পার মিটার যা লিখবে, এটা হবে আনসার। চেক করে নিও। নেক্সট চলে এলাম, দেখো কি বলছে, সুষমভাবে আহিত অসীম সমতল পাতের জন্য কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য field intensity at any point due to an infinitely charged lamina। ল্যামিনা মানে পাত স্যার, ঠিক আছে। আচ্ছা চলেন, এটা অসীম পাত এঁকে দিই। অসীম তো আঁকা সম্ভব নয় স্যার, তো মোটামুটি একটা আইডিয়া করে এঁকে দিলাম। ওকে চলো, পাত মানে কি একেবারে একটা পেজের মতো ভাবো, একদম পেজ, ঠিক আছে, যার কোনো প্রস্থ টস্থ কিছু নেই, মানে কোনো ওয়াইড টয়েড কিছু নেই, একদম প্রচুর সরু, ঠিক আছে। আপনি আপনার হয়তো স্যার খাতার যে কোনো একটা পেজ ভাবেন, অত্যন্ত সরু। অসীম মানে কি ওপরে ডান পাশে এ পাশে এ পাশে নিচে একদম বিস্তৃত, অসীম, ঠিক আছে, সব দিকে বিস্তৃত অসীমভাবে। আমি কিছুটা আঁকলাম। কত আধান আহিত? ধরে নিলাম প্লাস আধান আহিত, মাইনাসও হতে পারে, ঠিক আছে স্যার। প্লাস আধান আহিত আমি ভেবে নিলাম এই তলটা। ওকে আচ্ছা, এবার এই তলের নিকটে, নিকট মানে কি ডান পাশে হতে পারে বাম পাশে হতে পারে, একই কথা তাই না? তা কাজ করব, সমান দূরত্বে নিব, ঠিক আছে। ডান পাশেও হতে পারে বা কি হতে পারে স্যার, বাম পাশেও হতে পারে, তাই তো। একটা পাত আছে মনে করো, এরকম একটা ভাবো, সিম্পলি একটা সিম্পল পেজ ভাবো, ঠিক আছে, এরকম। চলো একটা সিম্পল পেজ ভেবে নাও, এটা পেজ, এটা কি অসীম বিস্তৃত, ওপরে নিচে সব দিকে, তো এটা এ পাশেও হতে পারে এ পাশেও হতে পারে। ওকে আচ্ছা, আমি সেখানে আসছি। তো স্যার এ পয়েন্টে বা এ পয়েন্টে কিন্তু সমান দূরত্বে, এটা মনে রাখবো। ওকে আচ্ছা, কাজ করলাম। এবার বলো তো, একটা গাউসীয় তল কনসিডার করতে হবে, কেমন করব ভাবো। তড়িৎ বলের হলে কেমন নির্গত হবে? এ পাশ থেকে এইদিকে, এ পাশ থেকে এদিকে, মানে এরকম যদি হয় একটা তল অসীম, তাহলে কি দুপাশে নির্গত হচ্ছে, তাই না? বুঝতে পারছি কি বলতে চাইছি? এই দিকেও নির্গত হবে, এই দিকেও নির্গত হবে, তাই তো। তো আমি সেই রেসপেক্টে একটা গাউসীয় তল ধরে নিলাম। চলো এরকম একটা এস, মানে একটা, দাঁড়ান স্যার আগে আমি এঁকে নিই, তারপর আঁকি, অ্যান্সার হলে আবার কাটাকাটি হয়ে যাবে আপনাদের, একটু দাঁড়ান। এটা ওকে, এবার কি বললাম, বাম পাশে ডান পাশে দুদিকে হতে পারে এবং সমান দূরত্বে করলাম। এই নয় যেদিকে কম বেশি দূরত্ব, আঁকাতে সে কম সমান কম বেশি মনে হতে পারে, কিন্তু এটা ভেবে নিও এটা স্যার সমান দূরত্বে আছে, ঠিক আছে, সমান দূরত্বে এই দুটো পয়েন্ট। নিকটে মানে কি, পাশে মানে কি এই দিকেও হতে পারে বা এই দিকেও হতে পারে, একই কথা। এর ক্ষেত্রফলটা কত? এস। এই ক্ষেত্রফলটা এস মানে কি এটাও এস হবে এটাও এস হবে, আশা করছি সব বলার কোনো প্রয়োজন নেই। ক্ষেত্রফলের দিক কোন দিকে হবে বলো? প্লাস থেকে ডান পাশে এরকম সোজা বেরিয়ে যাবে, ডিরেক্টটা এইভাবে দিয়ে দিও, ই এর ডিরেকশন, ঠিক আছে, ওই দিক থেকে নির্গত। আর এদিকে কোন দিকে হবে? অবশ্যই এদিকেও ডিরেকশন, ই এর ডিরেকশন হবে। বুঝতে পারলাম? দেখো কি হচ্ছে, তড়িৎ বলটাকে এ পাশেও নির্গত হবে এ পাশেও নির্গত হবে, তাই না, সোজাভাবে বেরিয়ে যাবে, সেটা তো বলছি। তাহলে এখানে ক্ষেত্রফলের ডিরেকশন এইদিকে, এখানে ক্ষেত্রফলের ডিরেকশন এইদিকে, ঠিক আছে, ক্লিয়ার হলো? এইভাবে স্যার ধরে নিলাম এইভাবে নির্গত হচ্ছে। আচ্ছা চলো এবার একটু লেখা যাক, কি লিখেছি দেখো। স্যার এই তলটা কেমন? অসীম, তাই না? অসীম হলে কি টোটাল আধানের কোনো গল্প আসে না, একক হিসাবে ধরে নিই। ক্ষেত্রফল আছে, তার মানে কি ধরি আধানের তলমাত্রিক ঘনত্ব, কারণ একক ক্ষেত্রফলে যেটা স্যার আধান, সেটাকে আধানের তলমাত্রিক ঘনত্ব কত ধরে নিলাম? সিগমা। সিগমা দিয়ে দেখানো হয়। আচ্ছা তাহলে গাউসীয় তলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স, গাউসীয় তল কোনটা? এই তো স্যার টোটাল বদ্ধ তলটা,
টোটাল গাউসীয় তলে এই টোটাল চোঙটা, এবার বলো এগুলো দিয়ে বেরোবে তড়িৎ ফ্লাক্স? না, বেরোনোর কোনো গল্প নেই, তড়িৎ ফ্লাক্স তো এইভাবে বেরোচ্ছে। তাহলে এই যে বক্র তলটা দেখতে পাচ্ছ এর মধ্যে তড়িৎ ফ্লাক্স নির্গত হওয়ার কোনো ব্যাপার নেই। কার কার মধ্যে দিয়ে নির্গত হবে? এই তলটার মধ্যে দিয়ে আর এই তলটার মধ্যে দিয়ে, বুঝতে পারলাম, কারণ তড়িৎ ফ্লাক্স এইভাবে নির্গত হচ্ছে, তাহলে এই তল দিয়ে নির্গত হওয়ার কোনো গল্পই নেই এই বক্র তলটা দিয়ে। আচ্ছা, তাহলে তড়িৎ ফ্লাক্স মানে মনে আছে ই ইন্টু এস, তাই তো? ই ডট এস, তো তাহলে ই আর এস এর মধ্যবর্তী ডিরেকশন কোন দিক? দেখো এটা যদি এস হয় এটাও এস, তাহলে এস এর ডিরেকশন কোন দিকে? বাইরের দিকে। তাহলে ই আর এস কি একই দিকে, তাহলে ই ডট এস মানে কি লিখতে পারি? ই ইন্টু এস। একই রকমভাবে দেখো এই দিকে ই, আবার এরও ডিরেকশন কী হবে? এটা এস হলো এটাও এস, এরও ডিরেকশন কোন দিকে? বহির্মুখী, তাহলে এরও মধ্যবর্তী কোণ কি? 0, তাহলে এটাও কত হবে? ই এস। তাহলে কটা ই এস? এখানে একটা ই ইন্টু এস, এখানে একটা ই ইন্টু এস, বুঝতে পারলাম? আর একবার রিপিট করছি, এটা যদি এস হয় এটাও এস, ডিরেকশন কোন দিকে হবে? এই দিকে, তাহলে ই আর এস একই দিকে, তাহলে ই ডট এস মানে কি? ই এস। একই রকমভাবে এটা দেখো কি হবে? ই ডট এস, এবার এরও এস কোন দিকে হবে? এটা এস হলে এটাও এস, ডিরেকশন কোন দিকে? বাইরের দিকে, লম্ব, তাহলে ই আর এস একই দিকে, তাহলে এরও ই এস। তাহলে কি সিম্পলি যোগ হয়ে গেল, কারণ বক্রতল দিয়ে তো কোনোরূপ ই যাচ্ছে না, কি বলে ওই তড়িৎ ফ্লাক্স যাচ্ছে না, তাহলে কত হবে? ই এস প্লাস ই এস। মাথায় ঢুকলো? এর জন্য ই ইন্টু এস প্লাস এর জন্য ই ইন্টু এস, তাহলে কত হলো? 2es। ক্লিয়ার হলো কেন এটা হলো? বক্রতল দিয়ে কেন হলো না? ক্লিয়ার হয়েছে? আচ্ছা, নেক্সট। অর্থাৎ গাউসীয় তল দ্বারা আবদ্ধ মোট আধান কি হবে বলো? গাউসীয় তল দ্বারা আবদ্ধ মোট আধান কত হবে? ভালো করে ভাবো তো, গাউসীয় তলের ভেতরে কোথায় আধান আছে? এই জায়গাটাতে আধান আছে, এস ক্ষেত্রফলে আধান ছড়িয়ে আছে, হ্যাঁ কি না? তাহলে একক দৈর্ঘ্যে একক ক্ষেত্রফলে আধান যদি সিগমা হয়, তাহলে এস ক্ষেত্রফলে আধান কত হবে? সিগমা ইন্টু এস। ঠিক আছে, বুঝতে পারলাম? আর একবার রিপিট করছি, এই বদ্ধ তলটা কতটা ক্ষেত্রফলকে ঘিরে আছে? এটার এস ক্ষেত্রফলকে। একক ক্ষেত্রফলে আধান কত? সিগমা, তাহলে এস ক্ষেত্রফলে কত হবে? সিগমা এস। আরও একবার রিপিট করি, কেন বক্রতলের মধ্যে দিয়ে গেল না বুঝতে পারলাম, কারণ বক্রতলের যে কোনো একটা, চলো ই ধরো, যদি ক্ষেত্রফল ধরতাম তাহলে এই ক্ষেত্রফলটা ধরলাম, এর ডিরেকশন কোন দিকে? এই দিকে, আর এর ডিরেকশন কোন দিকে? এই বরাবর, তাহলে মধ্যবর্তী কোণ কত? cos 90, তাহলে ই ডট এস মানে কি? ই এস cos 90 0 হয়ে যেত, তার জন্য স্যার বক্রতল দিয়ে কোনো রূপ কি নির্গত হবে না? তড়িৎ ফ্লাক্স নির্গত হবে না, যা নির্গত হবে এটা আর এটা দিয়ে। ক্লিয়ার হলো? আচ্ছা, এবার চলো গাউসের উপপাদ্য কি বলতে পারি? ফাই, এটাকে ফাই ই লিখতে পারো বা ফাই লিখতে পারো, একই কথা। ফাই সমান কি? কিউ বাই এপসাইলন, এটাই তো। চলো ফাইয়ের জায়গায় এটা বসাও, বা আমি এ পাশে করলাম, বা 2es সমান কি স্যার? সিগমা এস বাই এপসাইলন, তাই না? কিউ মানে কি? ওই তলের ভেতরে টোটাল কত আধান আছে সেটাই তো লেখা আছে, তলের ভেতরে মোট কত আধান আছে? সিগমা এস, এস এস কেটে গেল, অর্থাৎ ই সমান কি হলো? সিগমা বাই 2 এপসাইলন। একেবারে মুখস্থ করে নাও, এটা অনেক জায়গায় কাজে লাগবে, অনেক। ঠিক আছে স্যার, এই রাশিমালাটা অনেক জায়গায় কাজে লাগবে, পরবর্তী ক্ষেত্রে ধারক ধারক এসব পড়বো বা বিভিন্ন জায়গাতে এই রাশিমালাটা কাজে লাগবে, একদম মুখস্থ করে নিও। হয়েছে? আচ্ছা, সিগমা বাই 2 এপসাইলন, শূন্য মাধ্যম বলে 2 এপসাইলন নট করে দিতাম, দেখে নিও। এই অঙ্কটা ট্রাই করা যাক তো। দুটি অসীম বিস্তৃত পাতের আধানের তলমাত্রিক ঘনত্ব প্লাস সিগমা মাইনাস সিগমা, অল্প ব্যবধানে অবস্থিত পাত দুটির মধ্যবর্তী স্থানে ক্ষেত্র প্রাবল্য হবে 0, সিগমা বাই 2 এপসাইলন নট, সিগমা বাই এপসাইলন নট, 2 সিগমা বাই এপসাইলন নট। চলো পজগুলো আগে লিখে নিই। আচ্ছা, চলো বোঝার চেষ্টা করি। একটা পাত আছে প্লাস সিগমা আধানে আহিত, যার তলমাত্রিক ঘনত্ব একটা মাইনাস সিগমা তলমাত্রিক ঘনত্ব, ঠিক আছে? আচ্ছা, খুব কাছাকাছি রাখা আছে, অল্প ব্যবধানে রাখা আছে। আচ্ছা, হয়েছে? মধ্যবর্তী কোনো বিন্দুতে সে এখানে 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 যেখানে হোক ক্ষেত্র প্রাবল্য কত? চলো যে কোনো একটা বিন্দু নিলাম, চলো এই বিন্দু দিলাম। আর চলো আগে ডিরেকশনটা দেখি। প্লাস প্লাসকে কী করবে? বিকর্ষণ। যেহেতু এই বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য এখানে কত আধান আছে ভাবতে পারি? +1, তাহলে প্লাস প্লাসকে বিকর্ষণ। আচ্ছা, এর জন্য ভাবি তো মাইনাস প্লাসকে আকর্ষণ, তাহলে এর জন্য, তাহলে কি দুটোই একই দিকে, তাহলে এর জন্য যা ক্ষেত্র প্রাবল্য হবে প্লাস এর জন্য যা ক্ষেত্র প্রাবল্য হবে যোগ করবো, হ্যাঁ কি না? আচ্ছা, এবার এক্ষুনি আমরা কি পড়লাম? অসীম পাতের নিকটে ক্ষেত্র প্রাবল্য কত হয়? কত হয় স্যার? সিগমা বাই 2 এপসাইলন নট। তাহলে এর জন্য কত? সিগমা বাই 2 এপসাইলন নট, যেহেতু স্যার নট দিয়ে বলেছে তার জন্য। প্লাস কেন যোগ হলো বুঝতে পারলাম, একই দিকে এর জন্য কত? সিগমা বাই 2 এপসাইলন নট। মাথায় ঢুকলো? এখানে এখন মাইনাসটা বসাচ্ছি না, কারণ মাইনাসটার দ্বারাই তো বোঝাচ্ছে যে মাইনাস আকর্ষণ করবে, তাহলে একই দিকে, তাহলে মান দুটো কী হবে? যোগ হবে। তাহলে কি হলো? যোগ করো, তাহলে সিগমা বাই এপসাইলন নট, এটা হবে আনসার। মাথায় ঢুকলো? এর জন্য সিগমা বাই 2 এপসাইলন নট প্লাস এর জন্য সিগমা বাই 2 এপসাইলন নট সমান এটা। এবার তোমরা বলবে স্যার আমরা তো আগেটা অসীমের জন্য পড়লাম, এটা কোথায় অসীম? শোনো, এবার যে কথাটা বলে রাখছি একটু ভালো করে মাথায় রাখিও। ফিজিক্সে অসীম কথাটা আপেক্ষিক। আর একবার রিপিট করি, ফিজিক্সে অসীম কথাটা আপেক্ষিক। এর মানেটা কী বলতো? এর মানে হচ্ছে এই বোর্ডটাকেও আমি অসীম বলতে পারি। কীভাবে বলে দিচ্ছি।
এই এক্ষুনি কি বললাম মনে আছে যে অসীম পাতের নিকটে, তাই তো? এই বোর্ডটাকে কখন অসীম বলতে পারবো জানো? যদি আমি বিন্দুটা কোথায় নিই, একেবারে বোর্ডের কাছাকাছি নিই। তাহলে বিন্দুটা দেখো প্রচুর কাছে, কার তুলনায়? বোর্ডের আকারের তুলনায়। তাহলে আমি এটাকে মোটামুটি বোর্ডটাকে অসীম হিসেবে ভাবতে পারি। কিন্তু আমি যদি বলি বিন্দু এটা মনে করি এত দূরত্বে নিলাম, তাহলে এখানে অসীম হিসেবে ভাবতে পারি না, কারণ দূরত্বের সাপেক্ষে বোর্ডের সাইজ খুব একটা বেশি নয়। তাহলে অসীম জিনিসটা কিন্তু আপেক্ষিক। তার জন্যই দেখো বলা হয়েছে যে পাত দুটো নিয়েছি তাদের একটা আকার আকৃতি আছে, তাই না? এবার তাদের প্রচুর কাছাকাছি রেখেছি, দেখা যাচ্ছে দেখো অল্প ব্যবধানে প্রচুর কাছে রাখা আছে। এবার কাছে রাখলে কী হবে বলো তো? মনে করো প্রচুর কাছাকাছি রাখা আছে, তাহলে কাছাকাছি রেসপেক্টে যে কোনো বিন্দু কি হচ্ছে, এদের অনেক কাছে আছে, তাহলে এই বিন্দুটার সাপেক্ষে কি এই পাতগুলোকে কি অসীম বলতে পারি। তার জন্য স্যার অল্প ব্যবধানের কথাটা উল্লেখ আছে। মাথায় ঢুকলো তাহলে অসীম মানে প্রকৃত অ্যাকচুয়াল অসীম ভাববে না, কিন্তু ফিজিক্সের বেশিরভাগ ক্ষেত্রে আপেক্ষিককেই বোঝায়, আপেক্ষিক কথাটা। তাহলে ক্লিয়ার হলো এই জিনিসটা কেন হলো? আচ্ছা, নেক্সট এবং লাস্ট যেটা আমাদের প্রমাণ আছে সেটা করে নিলে প্রয়োগটা। লাস্ট প্রয়োগে চলে এলাম। আহিত পরিবাহীর নিকটবর্তী বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য, ফিল্ড ইন্টেন্সিটি নিয়ার এ চার্জড কন্ডাক্টর। চলো পয়েন্ট করে দিই, এগুলো পরে আসছি। যে কোনো একটা পরিবাহী এঁকে দাও, আহিত একটা পরিবাহী যে কোনো সাইজের যে কোনো শেপের একটা এঁকে দিলাম, ঠিক আছে স্যার? আচ্ছা, আহিত তাহলে পরিবাহীর আধান কোথায় থাকবে? প্লাসই ধরলাম, মাইনাসও ধরতে পারো। কোথায় থাকবে পরিবাহীর আধান? বাইরের পৃষ্ঠে। হ্যাঁ কিনা এটা আশা করছি আমাদের জানা আছে। একটা আহিত পরিবাহীর আধান সবসময় কোথায় থাকে? বাইরের পৃষ্ঠে। তাহলে বাইরের পৃষ্ঠে আধানটা ছড়িয়ে আছে। ওকে, আচ্ছা, এবারে পরিবাহীর নিকটে কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করবো। চলো এখানে নির্ণয় করবো ধরে নিলাম, ঠিক আছে? তো একটা ছোট্ট একটা ক্ষেত্রফল কনসিডার করলাম। ওকে, দেখে নাও, ছোট্ট একটা ক্ষেত্রফল কনসিডার করলাম এখানে, ধরে নিই এরকম করে। ওকে, ধরে নিলাম এর ওপরে, এই তলের ওপরে, ধরো এটা তলের ওপরে, এটা ছোট্ট একটা ক্ষেত্রফল কনসিডার করলাম। স্যার ভেতরে তো আধানের কোনো গল্প নেই, তাহলে গাউসীয় তল কি শুধু এটুকু আঁকলেই চলবে? হ্যাঁ কি না? ভেতরে আঁকার কোনো গল্পই আসছে না, কারণ স্যার ভেতরে তো স্যার কোনো আধানের কোনো গল্পই নেই, কারণ ভেতরে ক্ষেত্র প্রাবল্য কী হয়? 0 হয়, তাই তো? তাহলে স্যার বাইরে এটুকু আঁকবো, তাহলে এই বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য ডিরেকশন কোন দিকে হবে? যেহেতু ক্ষুদ্র একটা অংশের জন্য ধরছি, ক্ষেত্র প্রাবল্য একদম বাইরে সোজা বেরিয়ে যাবে, তাই তো? আর আবার বলো, এই যে গাউসীয় তল, এটা গাউসীয় তল, কিন্তু এই গাউসীয় তলের মধ্যে দিয়ে যদি এই বরাবর যায়, তাহলে এই যে যেটা পার্শ্ব তলের ডিরেকশন দেখতে পাচ্ছি সেটা কোন দিকে হবে? যদি ওপরে নিই, এখানটা নিই, এখানটা কনসিডার করি, তাহলে ওপরে, এখানে নিলে নিচে, তাহলে এর সাথে এই কী থাকছে? সবসময় 90 থাকছে, তাই না? আচ্ছা, আর এই ক্ষেত্রফলটাকে এস ধরলাম, চলো ডিএসও ধরতে পারো, আমি এস ধরলাম। আচ্ছা বলো, আধানটা কি দেখে নাও, সুষমভাবে বণ্টিত আছে। মোট আধানের কোনো আমার এখানে কিছু বলেনি, তার জন্য কনসিডার করলাম কি সুষমভাবে বঞ্চিত আছে। তাহলে কি ধরি আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা, মানে একক ক্ষেত্রফলে আধান কত আছে? সিগমা। ক্লিয়ার? আচ্ছা, গাউসীয় তলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স ফাই সাফিক্সে ই কী হবে বলো? গাউসীয় তলের মধ্যে কত ক্ষেত্রফল যাচ্ছে? ই ডট এস, তাই না? আচ্ছা, এবার ভালো করে এক্ষুনি যেটা বললাম, এস এর এদিক দিয়ে যাবে, কারণ ডিরেকশন এই দিকে, ডিএস এর ওপরে ধরলে এই দিকে, নিচে ধরলে এই দিকে, তাই না? তাহলে ডিএস এর সাথে এই কী থাকছে? 90। তাহলে পার্শ্ব তলের মধ্যে দিয়ে যাওয়ার কোনো গল্প নেই, যা আছে এর মধ্যে দিয়ে যাবে। এটা এস হলে কি এটাও এস, তাহলে কি বলতে পারি? ই এস। মাথায় ঢুকলো? আগের বার কেন আর বাম পাশে নিয়েছিলাম, তাই তো? কারণ বাম পাশেও ক্ষেত্র প্রাবল্য ছিল, কিন্তু এখানে ক্ষেত্র প্রাবল্য থাকবে, কারণ পরিবাহীর ভেতরে ক্ষেত্র প্রাবল্য কত হয়? 0 হয়, তাই না? লেখার দরকারই নেই। আচ্ছা, গাউসীয় তল দ্বারা আবদ্ধ মোট আধান কত বলো? এখানে টোটাল কত আধান থাকবে? একক ক্ষেত্রফলে সিগমা, তাহলে এখানে কত থাকবে? সিগমা এস। হ্যাঁ কেনা? আচ্ছা, গাউসের উপপাদ্য অনুযায়ী ফাই সমান কী হবে বলো? কিউ বাই এপসাইলন, তাই তো? ফাইয়ের মান বসাও, ই ইন্টু এস। কিউ মানে কি বলো? সিগমা এস, তাই না? সিগমা এস বাই কত? এপসাইলন। তাহলে কাটাকাটি করো তো, অর্থাৎ ই সমান কী হলো? এস এস কেটে গেল, সিগমা বাই এপসাইলন। মানে আগেরটায় শুধু আগেরটাতে দেখো নিচে 2 ছিল, তার কারণ আছে, কারণ আগেরটাতে এই দিকেও ছিল, তাই না? ক্ষেত্র প্রাবল্যের মান, কিন্তু এখানে তো থাকার গল্পই নেই, যে কোনো একদিকেই, তাই জন্য সিগমা বাই এপসাইলন চেক করে নিও। ঠিক আছে, তাহলে টোটাল উপপাদ্য কিন্তু মানে প্রয়োগগুলো কিন্তু 6টা, মানে টোটাল 5টা হচ্ছে, কারণ 2 নম্বরের ভেতরে 2টো ছিল, সেই রেসপেক্টে ধরলে টোটাল 6টা হচ্ছে। এবার একটা বিষয় বলি, 6টার মধ্যে সাধারণত লাস্টের যে 3টা করালাম, 3, 4, 5, এই 3টে একটু বেশি এক্সামে দেখা যায়। তার মানে কি আগেরগুলো করবো না? অবশ্যই করিও, পরীক্ষার কোনো গ্যারেন্টি নেই, কী যে দেবে কোনো গ্যারেন্টি নেই, কিন্তু আমি একটু বলে রাখলাম যে হ্যাঁ লাস্টের 3টে সাধারণত দেখা যায় যে বেশি রিপিট হয়। ওকে, তো অবশ্যই এগুলো করে রাখবো, কারণ এক্সামে যে কোনো একটা আসেই সাধারণত। এই রেজাল্টগুলো মনে রাখবো কিন্তু, যে স্যার পরিবাহীর নিকটে সিগমা বাই এপসাইলন, ঠিক আছে? অসীমের ক্ষেত্রে সিগমা বাই 2 এপসাইলন নট 2 এপসাইলন, এগুলো মনে রাখবো। এগুলো দিয়ে কিন্তু বিভিন্ন ম্যাথস করতে হয় পরে, বা অন্যান্য যে এই চ্যাপ্টারে তো লাগবে, অন্যান্য চ্যাপ্টারে এর রেজাল্টগুলোকে লাগবে। তাহলে আজকে এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকি, সুস্থ থাকি এবং পড়াশুনো
করতে থাকি। থ্যাংক ইউ সো মাচ।